সাদা শাড়ি পরে বৃষ্টিতে ভিজে শরীরের বাজ সবাইকে দেখাতে ভালো লাগে বুঝি। শরীরে তো সব অংশ বুঝাই যাচ্ছে। ছেলেদের দেখিয়ে কি মজা পাচ্ছেন খুব। তার থেকে এক কাজ করেন, শাড়ি খুলে রাস্তায় দাঁড়িয়ে ভিজেন, দেখবেন অনেক ভালো হবে। উপরোক্ত কথাগুলো সাফরাত নিজের গায়ের কালো কোটটা খুলে শরণ্যার গায়ে জড়িয়ে দেয়। তারপর বড় বড় করে পা ফেলে চলে যায় নিজ গন্তব্যে। আচমকি কেমন কথা আর কাজে শরণ্যা বোকা বনে যায়। আর সাদা শাড়ি নিজেও জানতো, কিন্তু ভিজে গেলে যে শরীরের অংশ বোঝা যাবে তা সে ভাবতে পারেনি। শরণ্যা ছেলেটার কথাগুলো ভেবে নিজের দিকে তাকায় মাথা নিচু করে নিল। শরণ্যা, আরে ছেলেটাকে দেখতেও তো পারলাম না, একটা ধন্যবাদ দিব তাও হলো না। ছি শরণ্যা, তুই নিজের একটুও খেয়াল রাখতে পারিস না? এসব যদি তোর রাত কখনো জানতে পারে তখন কি হবে বল? রাত বলবে, হে শরণ্যা, তুমি কি নিজের একটু যত্নও নিতে পারো না? নিজের মনের কথাগুলো বলতেছিল শরণ্যা। শরণ্যার বৃষ্টি খুব প্রিয়। আজ ঘুরতে এসে হঠাৎ করে বৃষ্টি নামায় ধরে বৃষ্টি শুরু করে, আর তারপরই এত কিছু হয়। দূর থেকে রূপান্তিকা চিল্লাতে চিল্লাতে শরণ্যার কাছে আসার বলতে শুরু করে, শালি তোর লজ্জা করে না সাদা শাড়ি পরে ভিজতেছি? কি বিচ্ছিরি! এমা, এটা আবার কার কোট পরছিস? তাড়াতাড়ি বাসায় চল, নয়তো ছোটো মা আমাকে মেরে আলুর ভর্তা বানাবে। শরণ্যা আর কিছু বলল না, ওইভাবে বাড়িতে চলে যায়। কোটটা থেকে কেমন যেন একটা সুগন্ধি নাকের কাছে বাড়ি খাচ্ছে। কোটটা ভালোভাবে গায়ের সাথে জড়িয়ে নিয়ে বাড়ির কলিং বেল ছাপ দিল শরণ্যা। রূপান্তিকার মা এসে দরজা খুলে দেয়। শরণ্যা ভয়ে এক বউ দৌড় দেয় নিজের রুমে। তারপর ফ্রেশ হয়ে কোটটা খুলে দিয়ে বারান্দায় টাঙ্গিয়ে দেয়। এরপর বিছানায় গালিয়ে দিতে কখন তার সেই কথাগুলো কানে বাজতে লাগলো। দরপড়িয়ে উঠে আয়নের সামলে নিয়ে দাঁড়ালো। ছি ছি, আমার শরীরের কি দেখছে ছেলেটা আল্লাহ জানে। ভাগ্যিস মুখটা দেখতে পাইনি, নয়তো পরে দেখলে লজ্জায় সামনে যেতে পারতাম না। উফ শরণ্যা, তুই এত কিউট কেন রে? তোর ওই বুকের তিলটা যেন তোকে আরও কিউট করে তোলে। কি ছিঃ, কি নির্লজ্জ মেয়ে, নিজের প্রশংসা নিজে করছিস। আগে ভেবে দেখ, ছেলেটা তোর শরীরের সব কিছু দেখছে। হায় হায়, কি লজ্জা, কি লজ্জা। আরও যা সাদা শাড়ি পরে ভিজতে। বারবার বারণ করলাম সাদা শাড়ি পরিস না। না, এই মহারানী সাদা শাড়ি ছাড়া পরবে না। শরণ্যা ঠোঁট উল্টায়। সে জানতো নাকি যে এই অসময়ে বৃষ্টি শুরু হবে? সন্ধ্যার সময় ঘুরতে ভালো লাগে, সেজন্য বের হয়েছিল রূপান্তিকাকে সাথে নিয়ে। শরণ্যা কিছু না বলে মুখ ভাঙায় রূপান্তিকাকে। অপরদিকে সাফরাত, কোনো এক সন্ধ্যাতে তোমাকে দেখেছিলাম শাড়ি পরে বৃষ্টিতে ভিজতে। তোমার ওই লম্বা খোলা চুলে বেলি ফুলের মালা দিয়ে রেখেছিলে। সেই সন্ধ্যেটি ছিল হয়তো আমার জীবনের নতুন কোনো মোড়ের সন্ধান। তোমার ওই বুকের তিলটা যেন বারবার বেহার মতো টানে তোমার কাছে আমাকে। সাফরাত হোটেল রুমে গ্রিন ধরে দাঁড়িয়ে কবিতা আওড়াচ্ছে নিজের মনে। তখন হুট করে রূপ এসে সাফরাতের মাথায় ভারী মেরে বলতে শুরু করে, রূপ, ওয়াও, সেই তো কবিতা বলিস। তা বন্ধু, তুমি কি কারো প্রেমে পড়েছ নাকি? হঠাৎই আনরোমান্টিক বন্ধু রোমান্টিক হলো কিভাবে? তাও কোনো এক নারী চুল তিল নিয়ে বর্ণনা দেয়। সাফরাত, সে এসেছে হয়তো আমার এই জীবনে, এসেছে কোনো এক সন্ধ্যাবতী হয়ে আমার জীবন সুন্দর করে দিতে। আমি প্রেমে পড়েছি সেই সন্ধ্যা রাতে দেখা পিচ্ছি মেয়েটির। রূপ, কে রে সেই সৌভাগ্যবতী যে কিনে সাফরাতকে তার রূপে ঘায়েল করেছে? নিশ্চয় সে কোনো এক পরী যার প্রেমে পড়েছে আমার সাদাসিধা বন্ধু। বলে খিলখিল করে হেসে ওঠে রূপ। সাফরাত রাগি চোখে তাকায় রূপের দিকে। হঠাৎ করে রূপ গম্ভীর কণ্ঠে বলতে শুরু করে, রূপান্তিকা প্রপোজ করছে আজকে আমায়। কি করব বলতো? কিছু বুঝতেছি না। আমি বড় আব্বুর মেয়ে হয় আর আমার ছোট বোনের বেস্টু। আমি কিছু বুঝতে পারতেছি না। আর যখন পার্কে ছিলাম তখন দেখি ওই আর আমার বোন পার্কে ছিল। তখনই রূপান্তিকা প্রপোজ করে। রূপ কথাগুলো শুনে চুপ মেরে যায়। সাফরাতের কোনো উত্তর পায় না। আর জেগে সাফরাতের দিকে তাকায়, দেখে ফোনে কি জানি করতেছিল আর হাসতেছিল। সাফরাত মাথা উঁচু করে দেখে রূপ রেগে ওদিকে তাকাইছে। সাফরাত ভয়ে ডুব গিলে রূপকে বলে, সাফরাত, কলিজ রাগ করিস না। তোর ভাবি ছবি ওয়েলপেপারে সেভ করলাম, লুকিয়ে অনেক কয়টা ছবি উঠাইছি আজকে, বুঝলি? আর শোন,
তুই তো আমাকে বলতিস রূপান্তিকাকে নাকি তোর ভালো লাগে, তাহলে অ্যাকসেপ্ট কর, সবাই মেনে নিবি, চিন্তা করিস না। হ্যাঁ সেটা ঠিক। দেখি ফোনটা, কে সেই মেয়ে যার জন্য আমার বন্ধু পাগল হয়ে গেছে? কার জন্য তার বুকের মধ্যে টিপ টিপ ব্যথা করে? রূপ মজা করে কথাটা বলে সাফরাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। ফোনটা হাতে নিতেই চমকে ওঠে ওয়েলপেপারের ছবি দেখে, আর চোখে সাফরাতের দিকে তাকায়। লক খুলে গ্যালারিতে যায়, গিয়ে দেখো অনেক কয়টা ছবি। কিছু ছবিতে ফের দেখা যাচ্ছে, তাই আর দেখলো না রূপ। রূপ নিজেকে শান্ত করে মুখে হাসি ফোটায় সাফরাতকে নরম সুরে বলল, তুই কি জানিস মেয়েটা সিঙ্গেল নাকি ম্যারিড বা হ্যান ত্যান যাই হোক, আর একটা কথা, কার অনুমতি ছাড়া ছবি উঠানো হয় না, সেটা মাথায় রাখিস। আর এসব ছবি উঠাইছিস ফের দেখা যায়। রুফ, তোর কি হলো, এমন গম্ভীর হলি কেন? রাগ করতেছিস হয়তো। আরে আমি কি ইচ্ছে করে এমন ছবি উঠাইছি? মেয়েটা বৃষ্টিতে ভিজার জন্য শরীরের কাপড় লেপটেছিল, তাই এমন হয়েছে। ছবি আর আমার কোটটা দিয়ে আসছি, তোর গায়ে লাগে না? আমার প্রিয় কোট ওইটা। সাফরাত মন খারাপ করে কথাটা বলে, যাক বাদ দি, চল, আমাদের ফ্রেন্ডশিপে 10 বছর হচ্ছে, সেই ইন্টার থেকে আমরা ফ্রেন্ড। কখনো আমাদের বাসায় যাসনি তুই। আমি অনেকবার গেছি তোর বাসায়, আজকে আমাদের বাসায় চল। ওখানে থাকবি আজ, কাল নিজের বাসায় যাস। সাফরা তো আর কিছু বলল না, কখনো যায়নি রুফের বাসায়, তাই রুফের সাথে গাড়ি নিয়ে বের হয়ে যায়। রূপ বাসায় এসে কলিং বেল ছাপ দিলে রূপান্তিকে এসে দরজা খুলে দেয়। রূপান্তিকা, ভাইয়া কইছিলা এতক্ষণ? রাত 9টা বাজে। আর উনি কে তোমার সাথে? আর শরণ্যা তোমাকে খুঁজছিল ভাইয়া। ছোট মা বাবা ওরে বকা দিছে, কান্না করতে করতে ঘুমাইছে, তাও না খেয়ে। দরজা ছাড়, আর ভিতরে আসতে দে আগে। আর কি হয়েছে, বকা দিছে কেন, কি করছে আবার? কোনো ঝামেলা করছে নাকি? তোরা দুইজন তো এসব এক্সপার্ট। বাসায় ঢুকতে ঢুকতে কথাটা বলে রূফান, হুশ, সরো যাও, নিজের বোনের থেকে শোন কি হয়েছে। আর ভাইয়া, আমার উত্তর কখন দেবা? রূপান্তিকা ভয়ে ভয়ে কথাটা বলে। রূফ কিছু না বলে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আর সাফরাতও রূফের ট্রাউজার আর গেঞ্জি পরে। শরীরের আগের জামাগুলো বৃষ্টিতে ভিজে গেছে। রূপ নয়ার থেকে জ্বরের ওষুধ নিয়ে শরণ্যার রুমের দিকে যেতে থাকে, সাথে সাফরাতকেও নিয়ে যায় সে। সাফরাত, রূফ কি হয়েছে বলতো? বলতো বোনের রুমে যাচ্ছিস, তাও আমাকে নিয়ে? বিয়ে টিয়ে দেওয়ার প্ল্যান করতেছিস নাকি? সাথে আবার ওষুধ নেস কেন? কান্না করলে কি জ্বরের ওষুধ নিতে হয়? সাফরাত অবাক হয়ে কথাটা বলে। রূপ তার কোনো উত্তর দেয় না। সাফরাতকে তার পিছে পিছে আসতে বলে শরণ্যার রুমে যায়। গিয়ে দেখে শরণ্যা অন্য ফাঁস হয়ে শুয়ে আছে। রূপ মাথায় হাত বুলায় দিতে আস্তে আস্তে ডাক দেয়, বনু, এই বনু, দেখ বায়ু চলে আসছে। আর কেউ বকা দিবে না, উঠ। বৃষ্টিতে ভিজে গায়ে জ্বর বাঁধালে তো একটু বকা দিতেই পারে আম্মু, সেজন্য কি কান্না করতে হয় বল? শরণ্যা চোখ মেলে তার বায়ুকে দেখে জড়িয়ে ধরে কান্না করে আর আব্বু আম্মুর নামে বিচার দেয়। সাফরাত শরণ্যার চেহারা দেখে ভ্যাবাচেকা খায়। এটাই তো তার বৃষ্টি বিলাসী প্রিয়সী। সাফরাত, ও শালাবাবু, এর জন্য তখন ফোনে ছবি দেখে আমার উপর রাগ জারছে। হাই রে কপাল, শেষে কিনা বোনের প্রেমে পড়লাম। কপালে শনি আছে আমার, বুঝতে পারতেছি। লোক গেলে মনে মনে কথাগুলো বলে সাফরাত, আর চোখে বারবার রূপের দিকে তাকায়। রূপ বুঝতে পেরে কিছু বলে না। শরণ্যাকে বুক থেকে উঠে বলতে শুরু করে, মনু কাঁদিস না, চল, গায়ে জ্বর আসছে, কিছু খেয়ে ওষুধ খেয়ে নিবি। আর ও হলো সাফরাত, তোকে বলছিলাম না আমার বেস্ট ফ্রেন্ডের কথা, দেখতে চাইছিলিস, আজকে নিয়ে আসছি, দেখ। আর যা, ফ্রেশ হয়ে আয়, আমারও ক্ষুধা লাগছে। রূপ সাফরাতের হাত টেনে নিয়ে নিচে ড্রয়িং রুমে যায়। গিয়ে দেখে সবাই এসে পড়ছে খাওয়ার জন্য। সাফরাত রূপের বাবা মাকে দেখে সালাম করে, যতই হোক হবু শ্বশুর শাশুড়ি হয়। সাফরাত, আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল, কেমন আছেন আপনারা? রূপালী, ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি, তুমি কেমন আছো? তোমাকে কত বলি আসার কথা, আসোই না, আজ আসলে তাহলে শেষমেশ। সাফরাত, জি আন্টি। এভাবে কিছুক্ষণ কথা বলে একটু পর শরণ্যা আসলে সবাই খেতে বসে। খেতে খেতে সবার পরিচয় দেয়। শরণ্যা ইসলাম, বাবা শফিকুল, মা রূপালী, ভাই রূপ, বড় আব্বু আতিকুল,
বড় আম্মু মার্জিয়া, বড় বাবার মেয়ে রূপান্তিকা। রূপান্তিকা শরণ্যা সেম ক্লাসে, এবার ওনার 3য় বর্ষে। আর রূপ ও সাফরাত দুজন মিলে বিজনেস করে একসাথে শেয়ারে। সাফরাতের বাবা ফিরোজ ও মা সালমা। খাওয়া দাওয়া শেষে শরণ্যাও ঔষধ খেয়ে নিজের রুমে যায়। রূপ আর সাফরাত রূপের রুমে যায়। সাফরাত ধরাম করে বিছানায় রূপকে ফেলে দিয়ে ধরাই বলতে শুরু করে, সরি বন্ধু, জানতাম না যে তোর বোন ওইটা। একবার যখন মনটা দিয়ে দিছি তখন আর ফিরিয়ে নিতে পারবো না আমি, মাফ কর। আর বোন জামাই বানানোর জন্য তৈরি হ। সাফরাত হাসতে হাসতে কথাটা বলে। রূপও মুচকি এসে সাফরাতকে ঘুমাতে বলে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে রূপান্তিকা ঘুমের মধ্যে বুঝতে পারে কেউ তাকে কোলে নিয়ে কোথায় যাচ্ছে। হুট করে কোল থেকে নামায় দেয় রূপান্তিকা। তাড়াতাড়ি চোখ খুলে দেখে রূপ সামনে দাঁড়িয়ে আছে। যখনই রূপান্তিকা চিল্লাতে যাবে তখনই রূপ মুখ চেপে ধরে। রূপ, হুস চিল্লাস না, আমি অন্য কেউ না। শোন, তোকে আগে থেকে আমি পছন্দ করতাম, এখন কাল তুই নিজে প্রপোজ করাই ভেবে দেখলাম কতদিন আর একা একা থাকবো বল। তাই আর কি সকালে সারপ্রাইজ আছে তোর জন্য। রূপান্তিকাতে পিছন থেকে জড়ায় নিয়ে কথাটা বলে রূপ। কথাগুলি যেন রূপন্তিকার কানে বাজিতেছে। রূপও তাকে ভালোবাসে, নিজের মধ্যে কেমন যেন একটা শিহরণ বয়ে যাচ্ছে। রূপের দিকে ঘুরে শক্ত করে জড়ায় ধরে রূপন্তিকা। পরক্ষণেই কারো হাসির শব্দে রূপ আর রূপন্তিকা ঘুরে দাঁড়ায়। দেখে সামনে শরণ্যা আর পিছনে সাফরাত দাঁড়ায় আছে। রূপ, তোরা এখানে কখন আসলি? দেখ, যা দেখছিস ভুলে যা, আমি ভালো ছেলে। রূপের কথায় সাফরাত আর শরণ্যা হেসে ওঠে। পরক্ষণেই শরণ্যা ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। সাফরাত প্রশ্ন করেই বসে, কি হচ্ছে? শরণ্যা, ভাইয়া লুকিয়ে প্রেম করে আমাকে বলে উনি। আর রূপন্তিকা, ও তো আমার ফ্রেন্ড, তাও বলে নাই আমাকে। রূপ, তেমন কিছু না পাগলি, কান্না থানা। আর তুই কখন আসলি ছাদে? আর রাতে ছাদে কেন আসছিস? আর সাফরাত, তুইও? রূপ সাফরাতের দিকে রাগী চোখে তাকিয়ে কথাটা বলে। সাফরাত ভয়ে ভয়ে ধীর কণ্ঠে বলে, সাফরাতও এমনে তাকাবি না, আমার ঘুম ধরতিছে না, তাই বাহিরে আসলাম। তখন দেখি শরণ্যা মানে তোর বোন এইদিকে আসতিছে, তাই আমি ও পিছু পিছু আসলাম, এই আর কি। রূপ আর কিছু বলে না। এরপর সবাই এক জায়গায় বসে একসাথে আড্ডা দিতে থাকে। তখন হঠাৎ করে শরণ্যা বলে উঠে, শরণ্যা ভাইউ, তুমি না বলছো আমার রাতকে নিয়ে এসে দিবা? কই, কবে এনে দিবা বলো তো? তুমি কথা দিয়ে কথা রাখো নাই। এমনকি আমার রাতও আমাকে কথা দিয়ে কথা রাখে নাই। সে আমাকে ছেড়ে চলে গেল আর আসলো না। আমার রাত আমার সাথে বেইমানি করল। শরণ্যা মন খারাপ করে কথাটা বলে। রূপ বিরক্ত আর কিছুটা রাগী সুরে বলে, রূপ চুপ, আমাকে রাগাবি না। কে এই রাত 5 বছরের ছবি এনে আমাকে বলতেছিস যে ভাইউ আমাকে খুঁজে এনে দেও? আমি কই পাবো তুই বলতো? সাফরাত আমার বোনকে পাবনা দিয়ে আয়তো যা, কবে কার সেই রাত আমি কখনো দেখি নাই। ও নাকি ছোট থাকতে একসাথে খেলছে, এখন তাকে চাচ্ছে। ওরে ছাড়া নাকি ও কাউকে বিয়ে করবে না। রূপের এই কথাটাই বাকি ছিল সাফরাতের শোনা। যাকে সে পছন্দ করে সে নাকি আবার অন্য কাউকে ভালোবাসে। সাফরাত রাগী চোখে শরণ্যার দিকে তাকায়, তারপর কি মনে করে রাতের ছবি দেখতে চায়। সাফরাত রাতের ছবি দেখে রূপের দিকে একবার তাকায়, শরণ্যার দিকে একবার তাকায়, পরে নিজের দিকে তাকায়, শরণ্যাকে প্রশ্ন করে, সাফরাতও, আচ্ছা সন্ধ্যাবতী, তুমি তো সেই ছোটবেলায় দেখছো রাতকে, তাই না? এখন যদি সে অন্য কাউকে বিয়ে করে, সংসার করে, আর তাহলে তুমি কি অন্য কাউকে বিয়ে করবা নাকি? তাই রাতকে ভুলে যাও, সে তো তোমার এতদিনে খোঁজ রাখে নাই। সাফরাতের কথায় রেগে গিয়ে সাফরাতের হাতে জোরে কামড় দেয় শরণ্যা। সাফরাত চিল্লিয়ে উঠে বলেই বসে, রাক্ষসী। শরণ্যা যেন তা কানেই নিল না, জোরে জোরে চিল্লিয়ে বলে উঠল, শরণ্যা, আমার রাত আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারে না। আমার রাত আমাকে কথা দিয়েছে সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আর সে আমার কাছে একদিন ফিরে আসবে। আর যদি বিয়েও হয়ে থাকে তাও আমি রাতকে চাই, মানে চাই। শরণ্যার কথায় সবগুলো ওর দিকে অবাক আর বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। আর ভাবে রাত এখন বড় হচ্ছে, কিভাবে চিনবে তাকে? ও পাগলের মতো কথাবার্তা বলে সব। শরণ্যা চিল্লা চিল্লি করে নিচে চলে যায়। হুট করে রূপ প্রশ্ন করে, রূপ, কিরে সাফরাত, তুই সন্ধ্যাবতী বললি কেন শরণ্যাকে? ওর নাম তো সন্ধ্যাবতী না। তুই ও কি পাগল হলি? সাফরাতও বুঝবা না বন্ধু, দেখা হয় আমার কোনো কোনো সন্ধ্যায়, তাহলে বলো না শরণ্যা থেকে করি সন্ধ্যাবতী। তোর বোনের সাথে খুব মিল আছে এই সন্ধ্যাবতীর, বুঝলি?
রূপন্তিকা কিছু না বুঝে মুখ মুখ ভেটকায়। পরে সবাই নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে সবাই খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমে বসে আছে রূপ কিছু বলবে সেটা শোনার জন্য। আর এই দিকে কাল থেকে আর শরণ্যা কারো সাথে কথা বলে নাই। শরণ্যা, ভাইউ কি বলবা বলো, আমি ঘুমাবো। তোমার আজাইরা কথা শোনার জন্য আমি বসে নাই। রূপ শরণ্যার কথা কানে নিল না, ও এমনই রাতকে নিয়ে বাজে কথা বললে রেগে থাকে। একটু পর সবাই এসে পড়লে রূপ বলতে শুরু করে, রূপ আব্বু, তুমি তো আমাকে বিয়ের কথা বলো তাই না? তাই ভাবছিলাম এবার বিয়েটা করে নেই। তবে শর্ত একটাই, আমার পছন্দের মেয়ের সাথে আমার বিয়ে দিতে হবে। আমার পছন্দের মেয়ে আছে। রূপের কথায় সবাই তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে। রূপ ঢোক গিলে নেয়। আর সাফরাত রূপের কাণ্ডে মুচকি হাসিতেছে। রূপ ওর দিকে রাগী চোখে তাকায়, আবার বলতে শুরু করে, রূপই মানে বলছিলাম কি বড় বাবা, তুমি না রূপন্তিকার জন্য ছেলে খুঁজতেছিলে? তা তোমার তো একটাই মেয়ে ছেলে নাই, তাই তোমাদের ভালোর জন্য বলছিলাম কি রূপন্তিকাকে আমার সাথে বিয়ে দেও। বাড়ির মেয়ে বাড়িতে থাকবে, আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই বলতেছি। রূপের এমন কথায় সবাই মুখ চাওয়াচাওয়ি করে হুহা করে হেসে দেয়। সাথে রূপের মা বাবা, রূপন্তিকার মা বাবা সবাই। রূপ বোকা হয়ে সবার দিকে তাকায় আছে। তখন রূপন্তিকার বাবা বলে উঠে, আতিকুর, ও আচ্ছা, আমি ভাবছিলাম তুই হয়তো আমার মেয়েকে ভালোবাসিস, কিন্তু এখন দেখি তা না। আমাদের ভালোর জন্য তুই এটা চাচ্ছিস। থাক বাবা, আমাদের ভালো চাইতে হবে না তোকে। আমার মেয়েকে যে পছন্দ করবে, ভালোবাসবে, তার সাথে রূপন্তিকার বিয়ে দিব। একটা মেয়ে আমার যাতে ভালোবাসা পায়, দয়া না। রূপ এবার ফেঁসে গেল। সাফরাত এখনও হেসে যাচ্ছে আর শরণ্যা দাঁত দিয়ে নখ কাটতিছে, যেন এসবে তার কোনো কাজ নেই। রূপ ঢোক গিয়ে জোরেই বলে বসে, রূপ, আরে বড় বাবা, আমি তোমার মেয়েকে ভালোবাসি, প্লিজ আমার সাথেই বিয়ে দেও, তোমার মেয়েকে কষ্ট দিব না প্লিজ। রূপের কথা এবার শরণ্যাও হেসে দেয়। তারপর রূপের বাবা বলতে শুরু করে, শফিকুল, থাক, তোকে আর বলতে হবে না। শরণ্যা আমাদের সকালে বলছে সবকিছু আমরা তারিখও ঠিক করছি, কারো আপত্তি নাই এই বিয়েতে। আর 1 মাস পর তোদের বিয়ে, সবাই এখন থেকে রেডি হতে লাগো। কার্ড ছাপা মার্কেট করা সময় লাগবে। রূপন্তিকার শরণ্যা কখন বলল, আজব তো। আরে দেখ কেমন নখ খাচ্ছে, এত কিছু কখন করলো ও? এমন ভাব নিয়ে আছে যেন কিছু জানে না। শরণ্যা ওদের পাত্তা না দিয়ে চলে যায়। তখন শফিকুল বলতে লাগে, শফিকুল, সকালে যখন আমরা শুয়েছিলাম তখন শরণ্যা তোর বড় আব্বু আম্মু সবাইকে নিয়ে আমার রুমে আসে। প্রথমে আমি অবাক হয়েছিলাম যে এই সকালে এখানে আবার কি দরকার। শরণ্যা আমাকে কিছু বলতে না দিয়ে বলতে শুরু করছিল, শরণ্যা, আব্বু শোনো, ভাইউ আর রূপন্তিকা একে অপরকে পছন্দ করে, তাই আমি চাচ্ছিলাম তোমরা সবাই মেনে নেও। আর রূপন্তিকার কোনো ভাই বোন নাই, এখানেই থাকবে, সবার ভালো লাগবে। আতিকুর, কিন্তু মা, তুই যেটা বলতেছিস বুঝলাম, কিন্তু আত্মীয়ের ভিতর কি বিয়ে দেওয়া ঠিক হবে, তুই বল আমাক। ঝামেলা যদি হয়, তাই আমি এটা মানতে পারবো না। শরণ্যা, তোমরা কি আব্বু আম্মুকে চিনো না? বড় আব্বু তোমার মেয়েকে কি কখনো কষ্ট দিবে? তুমি কি চাচ্ছ যে রূপন্তিকা নয়তো ভাইউ কিছু একটা করে বসুক? তারপর আর কি? সবাই বুঝে শুনে ঠিক করলাম সব কিছু। আর মেয়েটার কি হচ্ছে? সকাল থেকে গম্ভীর মুখে আছে বলতো। রূপ, আমি দেখতেছি ভেবনা ও রাতের চিন্তায় মগ্ন। তোমরা বল, এই রাতকে কোথায় পাবো আমি? এত দিন বিয়ে হচ্ছে নাকি, আর চিনব কিভাবে? এরপর সবাই সবার কাজে বেশ। রূপ আর সাফরাত রেডি হয়ে অফিসের উদ্দেশ্য বের হয়ে পড়ে। অফিসে এসে রূপ দেখতিছে সাফরাতের মুড অনেক ভালো, তাই সাফরাতকে প্রশ্ন করেই বসে, রূপ, কিরে কি হচ্ছে বলতো? খুব চিল মুডে আছিস দেখতেছি তুই। আমার বোন কি তোর সাথে লাইন মারতিছে নাকি? কি ব্যাপার বন্ধু? সাফরাত, আহা বন্ধু, তোর বোনকেই তো আমি বউ বানাবো। তোর বোন নিজে আমার বউ হতে চাইবে, একদিন দেখে নেস। তোর বোন না রাতকে ভালোবাসে ও মোহুম হুম হুম লালালাল। সাফরাতের এমন গা ছাড়া কথায় কিছু সন্দেহ নিয়ে রূপ তার দিকে তাকাই। আবার ও রাত পেরিয়ে সকাল হলো। শরণ্যা ঘুম থেকে উঠে তার বিছানায় একটা চিঠি পায়। চিঠিতে যা লেখা আছে সেটা পড়ে জোরে জোরে চিল্লাতে থাকে আর নাচতে শুরু করে। চিঠিতে লেখা ছিল, আমার সন্ধ্যাবতী, অভিমান করে আছো বুঝি? অভিমান করো না, খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে ফিরে আসব। তবে আশা করি তুমি নিজে আমাকে খুঁজে নিবা। এতদিন আড়ালে ছিলাম আমি তোমার থেকে, এটা দেখার জন্য যে তুমি কি সত্যি আমার জন্য অপেক্ষা করে আছো, নাকি আমাকে ভুলে অন্য কাউকে নিয়ে মত্ত আছো। কিন্তু না, দেখলাম তুমি আমাতেই সীমিত রয়েছ। আশা করি আরও কিছুটা অপেক্ষা করবা, কোনো এক সন্ধ্যারাতে তোমায় দেখা দিব আমার সন্ধ্যাবতী। আজ থেকে না হয় আমি তোমায় সন্ধ্যাবতী নামটা দিলাম তোমাকে।
আমার সন্ধ্যাবতী তুমি। ইতি। তোমার সেই ছোট বন্ধু রাত। রূপ এমন মরিস না। কে আসছিল তোর রুমে আর এই চিঠি কই পালি? আর হে এবার তো শান্তি, তোর রাত ফিরে এসেছে, আমাকে আর জ্বালাবি না। তোর জ্বালায় আমার জীবন শেষ, সর এখান থেকে যা, এত লাফাস নাকার নাকার লেখা এই চিঠি। শরণ্যা চুপ, দেখ আমার রাত ফিরে এসেছে। আমার কাছে আসলে তোদের নামে বিচার দিব আমি। আমাকে সবাই পাগল বলতে, তোমরা এবার দেখো রাত নামে কেউ আছে। হো হো। রূপ কিছু না বলে নিচে চলে যা। অন্যদিকে সাফরাত তার মামুনির কোলে মাথা রাখে আর চোখ বন্ধ করে মুচকি হাসে। তা দেখে সাফরাতের মামুনি বলতে লাগে, সালমা কি ব্যাপার আমার বাপ জান, আজ এত খুশি লাগতিছে কেন? আমার বৌমা পাইছো নাকি? কতদিন থেকে বলতেছি বিয়ে কর, একটা নাতি নাতনি নিয়ে খেলবো তা না। সাফরাত ওহম মামুনি, খুব তাড়াতাড়ি তোমার বৌমা আনবো। ওয়েট পিক দেখাই, এই দেখ তোমার বৌমা। কেমন পছন্দ হচ্ছে তো তোমার নাকি? সালমা মাশাআল্লাহ, হবে না কেন বলতো? এত সুন্দর একটা মেয়ে পছন্দ না হওয়ার কি আছে আমাকে বুঝা। তা প্রেম করিস নাকি অন্য কিছু? হুম হুম। মামুনির থেকে দেখি আজকাল কথা লুকিয়ে রাখা শিখছ। সাফরাত আরে মামুনি না, তুমি ও নাকি যে বলো আমি পছন্দ করি, তোমার বৌমা তো রাত নামের একজনকে পছন্দ করে। ছোটবেলার নাকি রাত? তার 5 বছরের একটা ছবি নাকি আছে সেই রাতকে? হু হু হি হি। সালমা বেগম না বুঝে সাফরাতের দিকে তাকায়, পরক্ষণেই কিছু মনে পড়তেই খিলখিল করে হেসে ওঠে আর সাফরাতের মাথায় বাড়ি মেরে বলে, মেয়েটাকে সব বলে দে। সকাল 10টা, শরণ্যার কলেজ বন্ধ থাকায় কলেজে না গিয়ে শুয়ে আছে আর ভাবতে লাগলো সেই 14 বছর আগের ঘটনা। তখন শরণ্যার বয়স ছিল 6 বছর, ক্লাস 1-এ ভর্তি হয়েছিল। আর রাতের বয়স ছিল 11 বছর, ক্লাস 5-এ। শরণ্যা ওরা তখন গ্রামে থাকতো, রাত ছিল পাশের গ্রামে। প্রতিদিন শরণ্যা একটা ছোট পার্ক আছে, ওখানে যেত খেলা করতে। সেদিন প্রথম দেখা হয় রাতের সাথে। ফ্ল্যাশব্যাক। ছোট শরণ্যা ধীর পায়ে পার্কে ঢুকে ছোট বাচ্চাদের সাথে খেলতে লাগলো। তখন রাত দূর থেকে শরণ্যার বাচ্চামি ফেস দেখে মায়া হয়, তাই রাত শরণ্যার কাছে এসে শরণ্যাকে ডাক দেয়, রাতো এই পিচ্ছি এদিকে আসো, তোমার নাম কি? তুমি এত কিউট কেন? আমার বউ হবে, অনেক আদর করব। তোমাকে আমার অনেক ভালো লাগছে। শরণ্যা বউ? বউ কি? হ্যাঁ বউ হব। তাহলে আমাকে তুমি প্রতিদিন চকলেট এনে দিবা? ফুল দিবা বলো? রাতো হা দিব, প্রতিদিন নিয়ে আসবো তোমার জন্য। তুমি আমাকে জামাই বলবা, আমি বউ বলবো কেমন? তোমার নাম কি পিচ্ছি? শরণ্যা আমার নাম শরণ্যা। তোমার নাম কি? তুমি এত পাতলা কেন, কেমন লাগে? কিন্তু তুমি অনেক সুন্দর। হিহি। রাতো আমার নাম সাফরাত। বুঝলে পিচ্ছি বউ, শরণ্যার নাক টেনে বলল। শরণ্যা সারাত, তোমার নাম সালাত সাপরাত হুস হয় না, এত বড় নাম কেন? ছোট নাম বলো, আমি এত বড় বলতে পারবো না, তুমি তত নাম বলো। রাতো ওকে ওকে আমার বউ, একই বলবা কি বলবা? আচ্ছা সাফরাত না, তুমি শুধু রাত করে বলবা কেমন? তোমার জন্য না হয় রাত নামটা দেওয়া হলো। তারপর পরের দিন রাত আসে ওই পার্কে। শরণ্যা রাতকে দেখে দৌড়ে যায় তার দিকে। রাতও মুচকি হেসে শরণ্যাকে নিয়ে বেঞ্চ বসে। তখন শরণ্যা রাতকে বলে, শরণ্যা আমার বর তুমি এসেছো। হিহি হিহি, দেও আমার ফুল চকোলেট সব দেও। হিহি তুমি এসেছো, দেও খাবো আমি, দেও। সাফরাত মজা করে বলে যে আমি আনি নাই। তখন জোরে সাফরাতের হাতে একটা কামড় বসায় দেয়। সাফরাত প্রথমে লাফায় উঠে, পরক্ষণেই নিজেকে শান্ত করে সব বের করে দেয়। এবার ছোট শরণ্যা বোকার মতে তাকায় আছে। রাত মুচকি হেসে শরণ্যার গালে চুমু এঁকে দেয়। এভাবে তাদের দিন কাটতেছিল। একদিন সাফরাত তার 5 বছরের একটা ছবি শরণ্যাকে দেখালে সেটা শরণ্যা একবার নিয়ে নেয় আর সাফরাত এর থেকে ছবিতে লিখে নেয় আমাল জামাই রাত। দিন চলতে থাকে তার গতিতে। তাদের ছোট পাগলামি ভালোবাসা হাসি ঠাট্টা করতে করতে একটা বছর কেটে গেল। একদিন বিকালে শরণ্যা যখন রাতের জন্য দেরি করতেছিল পার্কে, তখন রাত দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে শরণ্যাকে বলে, রাতো বউ বউ শোন, মামুনি না আমাকে নিয়ে ঢাকা যাবে আর এখানে থাকবে না। তোমার সাথে আমার আর দেখা হবে না। আমি বড় হয়ে তোমার কাছে ফিরে আসবো, তোমাকে বিয়ে করে নিয়ে যাব কেমন? শরণ্যা হ্যাঁ না না, তুমি কোথাও যাবে না। আমি কার সাথে খেলবো? তুমি কোথাও যাবে না জামাই। তুমি আসবে না আর তুমি যাবে না কেমন? রাতো পাগলামি করে না বউ। কথা দিলাম আমি আমার তোমার কাছে ফিরে আসব। আমার জন্য অপেক্ষা করবা তুমি কেমন? কাউকে বিয়ে করবে না, একদিন তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব আমি তোমাকে। কান্না করে না আমার পাগলি। শরণ্যা তখন পাগলের মতো কান্না করতে থাকে। পরে রাতকে কথা দেয় রাতকে ছাড়া কাউকে বিয়ে করবে না সে। সেদিনের পর এতটা বছর চলে গেল।
শরণ্যা সব সময় রাতের সেই ছবিটা দেখতো আর এটাই ভাবতো রাত তার জামাই। সেই ছোট মনে কথাগুলো জমিয়ে থাকে। শরণ্যা রূপন্তিকার ডাকে বাস্তবে ফিরে আসলো। বর্তমান। রূপন্তিকা, কি ভাবিস? এত চল, ভালো লাগতিছে না কোথাও থেকে ঘুরে আসি? আর সময় নাই, এই বাড়ির বউ হব কোনোদিন জানি, হিহি। শরণ্যা কিছু না বলে রূপন্তিকার সাথে বাহিরে বের হয়। আর সাফরাত নিজের কেবিনে বসে বসে ভাবতে থাকে আর মনে মনে বলে, সাফরাত, সরি আমার ছোট বউ শরণ্যা, তোমার কথা রাখতে পারি নাই আমি। কথা দিয়েছিলাম তোমাকে বিয়ে করব, তোমার কাছে ফিরে যাব একদিন। কিন্তু ঢাকা আসার পর তোমার কথা আর মনে ছিল না। প্রথম দিন ঢাকা এসে মামুনিকে বলছিলাম তোমার কথা, আর কখনো তোমাকে মনে হয় নাই। আর তুমি কিনা এখনও সেই আমি ছোট রাতকে পাগলের মতো ভালোবাসো। তুমি কথা রেখেছ অথচ আমি রাখতে পারলাম না। কখনো যদি জানতে পার যে আমি তোমাকে ভুলে গেছি তাহলে কি করবে তুমি জানি না। সাফরাতের খুব খারাপ লাগতিছে, তার বয়স ছিল তবুও শরণ্যাকে ভুলে গেছিল। আর ছোট শরণ্যার সব মনে আছে। রূপ সাফরাতের কেবিনে এসে দেখে সাফরাত কিছু ভাবতিছে। রূপ সাফরাতের মাথায় চাটি মেরে বলে, রূপ, কি দরকার ছিল শরণ্যার রাত সাজার? ও রাতকে সত্যি ভালোবাসে। জানিও না কে এই রাত ছোট থাকতে প্রতিদিন আমাদের গ্রামের ছোট পার্কে খেলতে যেত, হতে তখন পরিচয় হয়েছিল। কিন্তু তুই ওর রাত সাজলি কেন? আমি কাল তোর চিঠি নিয়ে গিয়ে রাখছিলাম, পড়ছিলাম না, কিন্তু এটা করা ঠিক হয়নি। রূপের কথা শুনে সাফরাত মুচকি হেসে সব খুলে বলে যে সেই রাত আর সেই সাফরাত। রূপ অবাক হয়, সাথে অনেক খুশি হয়। সাফরাতও শোন, তোর বোনকে কিছু বলিস না আগে। কিছুটা মজা নেই ওর সাথে? আহা, কত মজা হবে বল। হঠাৎ করে দরজার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় সাফরাত রূপ দুইজনেই। শরণ্যা আর রূপন্তিকা দাঁড়িয়ে আছে, তাহলে কি সব শুনে ফেলল? শরণ্যা বলতে শুরু করল, শরণ্যা, কি ব্যাপার? আমাকে দেখে তোমরা সবাই চুপ হয়ে গেলে কেন? কি বলেছিলে বল, আমরা একটু সবাই শুনে আড্ডা দেই তোমাদের সঙ্গে। আর ভাইয়া, তুই আজকে একা চলে আসছিস কেন? আমিও তো তোর সঙ্গে আসতে চাইছিলাম। সাফরাত তো ভয় পেয়ে গেছিল যে শরণ্যা সবকিছু শুনে ফেলছে নাকি। শুনতে পারে নাই ভেবে এবার হাসিমুখে বসে শরণ্যাকে বলতে শুরু করল, সাফরাতও, কি ব্যাপার? তোমরা এখানে কি করতেছ? অফিস টাইমে তোমরা অফিসে আসছো কিসের জন্য? তোমরা ঘুরতে চাইলে অন্য কোথাও ঘোর। এটা অফিস, কাজ করতে হয়, অন্য কিছু না। সাফরাতের কথায় শরণ্যা রেগে যায়। অযথা তাদেরও তো অফিস, তাও নাকি তাদের আসা যাবে না? শরণ্যা রেগে তার ভাইকে উড়াধুরা বকাবকি শুরু করতে লাগলো। শরণ্যাকে রেগে কথা বলাতে সাফরাত বেশ মজা পাচ্ছে। একটুতে এই মেয়েটা রেগে যায়। ছোট থেকে এটা তার স্বভাব। এবার রূপ চুপ থাকতে পারল না। সাফরাত আর স্বর্ণাকে ঝাড়ি মারতে শুরু করলো। তারপর দুজনেই চুপ মেরে যায়। এরপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। মার্কেটে গিয়ে সবাই বেশ কিছু কেনাকাটি করার পর যখন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিবে, তখন হুট করে কোথা থেকে একটা ছেলে এসে স্বর্ণাকে জড়ায় ধরে। সেখানেই সাফরাত ছিল। সাফারাত তো রাগী চোখে তাদের দিকে তাকায় আছে যে এখানে হচ্ছেটা কি। এমন হুট করে জড়ায় ধরার জন্য শরণ্যাও কিছুটা ভরকে যায়। পরক্ষণেই ছেলেটাকে দেখে কিছুটা রাগী ভাবে তাকায়। কিন্তু ছেলেটা কিছু না বলেই শরণ্যার গালে একটা ছোট কিস করে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে বলে যায়, বেব, তোমার জন্য আজকে রাতে সারপ্রাইজ আছে। রূপ এবার কিছু বুঝতে না পেরেই স্বর্ণাকে প্রশ্ন করে বসে, কারণ তার মাথায় কিছুই ঢুকলো না। হুট করে কোথা থেকে একটা ছেলে এসে এভাবে জড়ায় ধরে আবার কিস করে চলে গেল, কিছু বলার সুযোগ না দিয়েই। তার ওপর তাদের দিকে আগে থেকেই সাফরাত রাগী চোখে তাকায় আছে। রূপ, ছেলেটাকে এমন হুট করে এসব কি করে যাচ্ছে? আর তুইও কিছু বললি না? এটা কোন ধরনের বেয়াদবি বলতো আমাক? আশেপাশে কাউকে দেখে না নাকি? আর কিসের সারপ্রাইজের কথা বলে গেল? তুই কি চিনিস ছেলেটাকে? শরণ্যা একসাথে এত প্রশ্ন করে নাকি কেউ? হুম, চিনি, আমি আমাদের কলেজের সিনিয়র। আমার 4-5 বছরের বড় হবে হয়তো। আমাকে কয়েকবার প্রপোজ করছিল কিন্তু একসেপ্ট করি নাই। তারপর তো প্রায় 1 মাস দেখা হয়েছিল না, আজকে হুট করে কোথা থেকে আসলে কে জানে। সাফরা তো বাসের জন্য রাস্তাঘাটে এমন নোংরামি হবে নাকি? কোনো কমন সেন্স নাই। যত সব রূপ থাক, অফিস রেখে এখানে এসে আছে, আমি গেলাম, টাটা। সাফরাত সেখান থেকে চলে যায়। শরণ্যা বোকার মতো তাকায় আছে, হলোটা কি এখানে? রূপ বুঝল সাফরাত রেগে গেছে, সেজন্য রূপন্তিকা আর শরণ্যাকে নিজের মতো করে থাকতে বলে সাফরাত এর পিছে দৌড় মারে।
শরণ্যা আর রূপন্তিকা কিছু না বলেই রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে বাসায় চলে যায়। সাফরাত সেখান থেকে অফিসে না গিয়ে বাসায় চলে যায়। রূপ কিছু বলল না। রাতে শরণ্যার ফোনে একটা মেসেজ আসে। মেসেজ পেয়ে নিচে দৌড় মারে শরণ্যা। নিচে গিয়ে যা দেখে তা দেখে অবাকের চরম পর্যায়ে চলে যা তার মানে। মেসেজে লেখা ছিল, আমার শরণ্যা রানী, আমি ফিরে এসেছি তোমার লাইফে। বড্ড ভালোবাসো আমায় জানি আমি। সেই ছোটবেলায় আমাকে দেখেছ, আমার সাথে খেলছো, তবুও কখনো ভুলে যাওনি আমাকে, এতটা ভালোবাসো আমায়। তোমাকে বলছিলাম যে ফিরে আসবো একদিন, তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব। আমি ফিরে এসেছি। ইতি, তোমার পিচ্ছি বররাত। শরণ্যা নিচে নেমে এসে দেখে রাতুল দাঁড়ায় আছে। রাতুল বলতে মার্কেটে যে ছেলেটা শরণ্যাকে জড়ায় ধরছিল, শরণ্যা ভাবতেই পারে নাই রাতুলই তার রাত। শরণ্যা দৌড়ে গিয়ে রাতুলকে জড়ায় ধরে বলতে শুরু করে, শরণ্যা, রাত, তুমি আমার রাত। এতদিন বলো নাই কেন আমাকে? কত ভালোবাসি তোমায় জান, কত মিস করছি তোমায়। আর এতদিন পর নিজের পরিচয় দিলে আমাকে, কেন এমন করলে আমার সাথে? রাতুল শরণ্যাকে দুই হাত দিয়ে জড়ায় নিয়ে শরণ্যার মাথায় হাত বুলিয়ে দেয়। এতক্ষণে শরণ্যার দৌড়ে আসা দেখে সবাই বাহিরে আসে। এসে দেখে এসব কাণ্ড। তার থেকে বড় কথা, রূপ শোক ঠাইছে। এ রাত হলে সাফরাত কি মিথ্যা কথা বলল? রূপ কিছু না বলে নিজের রুমে গিয়ে সাফরাতকে ফোন দেয়। সাফরাতও, কি সমস্যা, ফোন দিছিস কেন? কেমন ভাই তুই, বোনের খেয়াল রাখতে পারিস না? যার তার সাথে মিশতে দেস। কি বলবি বল, তাড়াতাড়ি ঘুমাবো আমি। রূপ, কুল কুল বন্ধু, বুঝতাছি না এখন কেমন করে বলবো তোকে কথাটা। যে রেগে আছিস তার উপর না জানি আমার কথা শুনলে স্টক না করিস। মাথা ঠান্ডা কর আর আমার কথা শোন। তার আগে নিজেকে কন্ট্রোল করেনি। সাফরাতও মেজাজ খারাপ করাস না, বাতারা চিহ্নল। কি বলবি বল তো, মাথা ব্যথা করতিসে, রাগ উঠছে। কি বল, কি এমন বলবি, এত হেয়ালি করিস না তো। রূপ, আসলে শোন, মার্কেটে যে ছেলেটাকে দেখলি, সে এখন এসে নিজেকে রাত দাবি করতিসে। এখন কি করব বুঝতেছি না। আসলে কি রাত তুই নাকি ওই ছেলেটা? কিছু একটা বল যাতে বুঝতে পারি আমি। সাফরাতও, আট, ওই তোর কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? আচ্ছা একটা কাজ কর, তুই ওই ছেলেটার হাত দেখ। আমার হাতে তোর বোন কামড় দিছিল, এখনও দাগ আছে, তুই দেখ আছে নাকি। আর কোনো প্রমাণ তো নাই আমার কাছে, এটাই চেক কর। রূপ এবার রুম থেকে বের হয়ে দেখে রাতুল, রাত আর শরণ্যা বসে বসে গল্প করতিছে। রূপ এসেই রাতের হাত চেক করে দেখে দাগ আছে। রূপ এবার কি করবে বুঝতে পারে না, তাই শরণ্যাকেই বলে। রূপ, শরণ্যা কোথা থেকে কে এসে বলল আমি রাত, তাহলেই কি তোকে বিশ্বাস করতে হবে নাকি? আগেতে সব পরীক্ষা করে দেখে তোর রাত নাকি অন্য কেউ। হতেও পারে যে মিথ্যা বলতিছে তোকে ভালোবাসে তাই। শরণ্যা, কি বলিস এসব ভাইয়া? এই দেখ, রাতের হাতে কামড়ের দাগ আছে। আর ছোটবেলায় যা যা হচ্ছে সব বলতে পারতিছে আমাকে। তুই কি আমাকে ভালো থাকতে দিবি না? শরণ্যার রাগ দেখে রূপ কিছু না বলে চলে যায়। রাতও একটু পর চলে যায়। রূপ সাফরাতকে সব বলে। শরণ্যা নিজের রুমে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে। সকালে শরণ্যা আজ অনেক হ্যাপি, কালকে তার রাতকে পেয়েছে। সে নাচতে নাচতে নিচে নেমে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে। শরণ্যা ও গিয়ে সেখানে বসে। শরণ্যার বাবা বলে উঠে, শফিকুল, শরণ্যা রাতকে যেহেতু পাইছিস তো বিয়েটা তাহলে তোর আর রূপের একসাথে কমপ্লিট করি, কি বলিস? রাতের সাথে কথা বলে দেখ কি বলে। আসতে বল তার মা বাবাকে আমাদের বাসায়। রূপ তার বাবার কথায় কেসে ওঠে। আর ভাবে সাফরাত কি করবে আল্লাহ জানে। শরণ্যার অবস্থা খারাপ করবে যে ছেলে। শরণ্যা উঠে গিয়ে রাতকে ফোন কটে সব বলে। রাতও অনেক হ্যাপি, সে শরণ্যাকে অনেক কষ্টে বাঘে আনছে আর তাড়াতাড়ি বিয়ে করতে পারলে শরণ্যা শুধু তারই থাকবে, আর কেউ চাইলেও তার থেকে ছিনিয়ে নিতে পারবে না। বিকালে রাত তার বাবা মাকে নিয়ে শরণ্যাদের বাসায় এসে সবকিছু ঠিকঠাক করে চলে যায়। রূপ আর শরণ্যার বিয়ে একদিনেই হবে। রূপ সকাল থেকে ফোন দিচ্ছে সাফরাতের কাছে, কিন্তু সাফরাতের কোনো খবর নাই। কিছু মাথায় আসতিছে না। রাত 12টা, সবাই ঘুমিয়ে আছে। চুপি চুপি সাফরাত শরণ্যাদের বাড়িতে প্রবেশ করে। রূপ ঘুমের মাঝে বুঝতে পারে কেউ তাকে শূন্য ভাষায় নিয়ে যাচ্ছে। হুট করে রূপ চিল্লিয়ে উঠে সামনে তাকায়, দেখে ভয় পেয়ে যায়। রূপ, তুই এত রাতে তুই আমার বাসাতে কি করিস? আসলে তুই কি সাফরাত নাকি? ওমাগো, ভূত, বাঁচাও আমাকে, বিয়ের আগে মেরে ফেললো গো, আমার মাজা গেল গো।
সাফরাতও ধমকে বলতে লাগলো, চুপ, একটা কথাও না। ভূতের বাপ আমি। মেজাজ খারাপ আছে একদম, নেকামি করবি মা মেয়েদের মতো। ওই তোর বোনের কাণ্ড অঙ্গান নাই। রাতকে ভালোবাসি ভালোবাসি করে মরতিছে, অথচ আমাকে না চিনে অন্য একজনের সাথে বিয়ে কমপ্লিট করছে। তোর বোনকে মেরে ফেলবো আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে। রূপী মানে বলছি কি, শোনো না, তুই একদম আমার বোনের দিকে নজর দিবি না। দেখো যেটাতে খুশি সেটা ওকে দিতে চাই, তাই প্লিজ ঝামেলা করিস না। আমি জানি তুই রাত, কিন্তু দেখ রাতুল ছেলেটাকে আর কেন এমন করতিছে কে জানে। আর যাই হোক ছেলেটা শরণ্যাকে ভালোবাসে, তাই প্লিজ ভালো থাকতে দে ওদের। ওদের মাঝখানে আসিস না। সাফরাত কি বললি তুই? রূপ তুই ঠিক আছিস বলতো আমাকে? কি বলতেছিস তুই এসব? তুই খুব ভালো করে জানিস এই কয়দিনে তোর বোনকে কতটা ভালোবাসি, আর সেই তুই কিনা আমাকে এসব বলতেছিস। দেখ রাগাবি না আমাকে। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি ছেলেটা কি চায় আর কে সে যে নিজেকে রাত বলে দাবি করে, আর এমন কি রাতের চিহ্ন তার মাঝে। রূপ দেখ জানি তুই কতটা ভালোবাসিস শরণ্যাকে, তবুও আচ্ছা যা ভালো বুঝিস কর। তবে আমার বোন যদি কোনো কষ্ট পায় তোর থেকে তাহলে কিন্তু ছেড়ে কথা বলবো না, আমি বলে দিলাম। এইটা আমার নয়নের মনি, খুব ভালো করে জানিস তুই। ও যখন যা চায় তাই দিয়েছি আমি। সাফরাত চিন্তা করিস না সে সব নিয়ে। শোন, একা তো আর প্লেন করা যায় না, তাই তোকে নিয়ে প্লেন করব। আর সে জন্য ছাদে আনলাম। কিন্তু এত রাতে ছাদে না থাকাই ভালো, চল তোর রুমে যাই আগে। আর হ্যাঁ, ক্ষুধা লাগছে, খাবার দে না, খাই আছি আমি। রূপ আর সাফরাত নিচে নেমে আসে। রূপ সাফরাতের জন্য খাবার এনে দেয়। সাফরাত খেয়ে রূপকে তার সব প্লেন বলে। সাফরাতের কথায় রূপ রেগে যায়। রেগেই বলতে শুরু করে, রূপ ওই কি ভাবছিস তুই আমাকে বলতো? তোর তো দেখি সাহস বেড়ে গেছে। আমার বোনকে নিয়ে তুই আমার সাথে প্লেন করতে বসছিস। আর কি সব বলতেছিস? আমি এমন করব তোর জন্য তাই না? লাত্তি খাবি সরজা। সাফরাত প্লিজ কলিজা আমার, রাগ করিস না। দেখ তুই ছাড়া তো আমার আর বেস্ট ফ্রেন্ড নাই। তুই তো কারো সাথে মিশতে দেস নাই। তাই তুই আমার জেস শালা হওয়ার আগে কিন্তু আমার বন্ধু, তাই প্লিজ না করিস না, যা বলতেছি রাজি হো। প্লিজ কলিজা আমার, প্লিজ। তুই ছাড়া কিন্তু আর কোনো রাস্তা নাই। রূপ ওকে ওকে ওকে, থাক আর বলতে হবে না। কাল থেকে মিশন শুরু করতে হবে। আর দেখতে হবে কে রাতুলকে ভালোবাসে। আর এমন মেয়ে আছে কিনা যে টাকার জন্য সব করতে পারবে। তবে আর কি, আমার কোমরটা তো ভাঙছিস তুই। আয় ঘুমা, আর কোনো কথা নয় রাতে। সাফরাত মানে বলছিলাম কি বন্ধু, তুই থাক, আমি একটু আমার বউটাকে দেখে আসি। প্রমিস কিছু করব না বিয়ের আগে। বিয়ের পরের কথা কিন্তু ভিন্ন। এই দিকে সাফরাতের কথা শুনে রূপ হেসে দেয়। সাফরাত শরণ্যার রুমের সামনে এসে দেখে দরজা ভিতর থেকে বন্ধ করা। সাফরাত ভাবে এটাই বুঝি হওয়ার ছিল। পরক্ষণেই মনে পড়ে এদের সব রুমের ডুপ্লিকেট চাবি আছে যার দ্বারা বাহির থেকে দরজা খোলা যায়। সাফরাত রূপের সাথে ঝগড়া করে চাবিটা নিয়ে আসে। রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে শরণ্যা এলোমেলো ভাবে শুয়ে আছে। সাফরাত দরজা লাগায় শরণ্যার পায়ের কাছে গিয়ে বসে আর পকেট থেকে একটা পায়েল বের করে শরণ্যার পায়ে পরায় দেয়। এরপর শরণ্যার ঘুমন্ত কয়েকটা ছবি উঠায় নেয়। সাথে পায়েল পরা পায়েরও কয়েকটা ছবি উঠায়। আর ভাবতে থাকে সেই ছোটবেলার কথা। সাফরাতের সব মনে পড়ে গেছে। সাফরাত মুচকি হেসে ভাবে সেই দিনের কথা যেদিন সাফরাত শেষবারের মতে শরণ্যার সাথে দেখা করছিল। অতীত। সাফরাত যখন শরণ্যার থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন শরণ্যার পিছন থেকে সাফরাতের হাত টেনে ধরে আর কেঁদে দেয়। সাফরাত শরণ্যার চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু একে দিয়ে বলে, সাফরাত এই আমার পিচ্ছি বউ, কাঁদে না সোনা বউ আমার। আমি একদিন তোমার কাছে ঠিকই ফিরে আসবো, দেখে নিও। একদম মন খারাপ করবা না কেমন? কি হচ্ছে তেমার, এভাবে কান্না করলে কি আমার যেতে মন চাইবে বলো? আচ্ছা কি নিবে বলো, যখন ফিরে আসবো তোমার কাছে তখন কি নিয়ে আসবো বলো? এটা শুনে যেন শরণ্যা অনেক খুশি হয়। শরণ্যার সাফরাতের হাত ধরে ঘুরতে শুরু করে আর বলে, শরণ্যা সত্যি তুমি আমার জন্য আমি যা চাইবো তাই নিয়ে আসবা? হি, তাহলে কি চাইবো তুমি বলো? তোমাকে ছাড়া তো কিছু ভালো লাগে না আমার রাতভর। আচ্ছা তুমি আমাকে ঝুনঝুনিওয়ালা একটা নূপুর এনে দিও কেমন? সেদিন সাফরাত শরণ্যার কথা শুনে মুচকি হাসি দিয়ে চলে আসে। বর্তমান। সাফরাতের ধ্যান ভেঙে যায় শরণ্যার নড়চড় করাতে। সাফরান কি জানি ভেবে শরণ্যার ঠোঁটে ঠোঁট ছোঁয়াই একটা ছবি উঠায়।
তারপর ঘাড়ের কাছে যে তিলটা ছিল সেটাতে একটা ছোট করে চুমু এঁকে দেয়। এরপর সাফরাত তার নিজের হাতের দিকে তাকায়, এই কামড়ের দাগটা শরণ্যার দেওয়া। সাফরাত যখন শরণ্যাকে ছেড়ে চলে গেছিল এর মাঝে সে ভুলে গেছিল শরণ্যার কথা, কিন্তু এই হাতের কামড়ের দাগটা তাকে কেমন যেন একটা ভালোলাগা অনুভব করাতো, যার জন্য সে মাঝে মাঝে দাগটাতে নিজেই কামড় বসাতো, আর সে জন্য এখনও দাগটা আছে। সাফরাত সবশেষে দরজা লাগাই দিয়ে রূপের রুমে এসে দেখে রূপ ঘুমাইছে। সাফরাত রূপকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে যায়। রাতে এখানে না থাকাই ভালো। সাফরাত বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে যখন রূপের ঘুম ভাঙে তখন দেখে সাফরাত নাই পড়ে ফোন দিয়ে শোনে রাতেই চলে গেছে। এই দিকে শরণ্যা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন বিছানায় বসে তখন বুঝতে পারে তার পায়ে কিছু একটা আছে। সে তাকায়, দেখে একটা পায়েল। শরণ্যা, হওয়াও এত সুন্দর একটা পায়েল। ওয়েট, এটা তো আমার না, আমি তো রাতের দেওয়া পায়েল ছাড়া কারো পায়েল পরবো না বলে পায়েল কিনি নাই। তাহলে এটাকে কঙ্ন দিয়ে গেল? কি জানি, বুঝি না কিছু। যাই হোক, খুলে রাখি, রাত ছাড়া কারে অধিকার নেই আমাকে পায়েল পরানো। এইভাবে 15টা দিন কেটে গেল। সাফরাত আর রূপ তাদের কাজে ব্যস্ত, তার উপর বিয়ের জন্য সব কাজ চলতিছে। আজকে সাফরাত আর রূপ বের হচ্ছে একটা পার্কে একজনের দেখা করার জন্য। সাফরাত অনেকটা বেশি এক্সাইটেড। পার্কে গিয়ে সাফরাত আর রূপ একটা মেয়ে বসে আসে, সেখানে যায়। পরিচয় হওয়ার পর মেয়েটা নিজেই বলতে লাগে, রুমি, হাই, আমি রুমি, রাতুলের বেস্ট ফ্রেন্ড আর ওর চাচাতো বোনও হয়। আমি জানি আপনারা কেন ডেকেছেন, আর আমি সত্যিটাই আপনাদের বলবো। রাতুল আসলে রাত না। ও অনেক আগে থেকে শরণ্যাকে ভালোবাসতো, কিন্তু শরণ্যা বলতো ও রাত নামের একজনকে ভালোবাসতো। তো এটা নিয়ে রাতুল অনেক খোঁজ নিয়ে রাতের ব্যাপারে সব জানতে পারে, যে রাতকে কেমন ভাবে কি হয়েছিল। সেটা মূলত নেটে একটা পেজ আছে, ওখানে শরণ্যা নাকি তার কাহিনী বলছিল, ওইখানে রাতুল সব জানতে পারে। আর তারপর রাত সেজে আসে। সাফরাতও এই ব্যাপার, কিন্তু তার হাতে দাগ আছে। সেটা কিভাবে কি করলো ও? আর তুমি না ওর বেস্ট ফ্রেন্ড, তাহলে সব সত্যি বলতিস কেন আমাদের? তুমি চাও না তোমার ফ্রেন্ড শরণ্যাকে বিয়ে করুক? ফ্রেন্ডরা তো চায় বন্ধু ভালো থাকুক। রূপই সাতারা চিহ্ন লাথামো, তুই তো সত্যি শুনতে আসছিস, এখন আবার এমন করিস কেন? নাকি তুই চাচ্ছিস যে রাতুল শরণ্যাকে বিয়ে করে নিক? সর যা ভাতারা চিহ্ন গ। আর রুমি, তুমি বলো এখন উপায় কি? তুমি সত্যি বলতিস এর পিছনে কারণ আছে, তা বুঝতেই পারতেছি আমি, তাই শর্ট করে বলে ফেলো। রুমি, আমি রাতুলকে ভালোবাসি সেই ছোট থেকে। রাতুলকে কখনো বলার সাহস হয় নাই, আর যখন বলবো তখন ঠিক শরণ্যার সাথে পরিচয়, আর রাতুল শরণ্যাকে নিয়ে পাগলামি করতে লাগছিল, তাই আর বলা হয়ে ওঠে নাই। আমি চাচ্ছি বিয়েটা যেন না হয়। আর ও হাতে জাস্ট মেক আপ করে ওই রকম দাগ বানাইছে। আমি সব বললাম, এখন বাকিটা আপনাদের ব্যাপার। সাফরাতও ওকে ওকে একটা আইডিয়া পাইছি। রূপ, তোদের বাসার সবাইকে বলে দে আমি রাত শরণ্যা ছাড়াও যেন না জানে, বুঝলি? আর রাতুলকে বিয়ের দিন আমরা সরাবো আর রুমির সাথে বিয়ে দিব। আর রাতুলের জায়গায় আমি বিয়ে করব আমার সন্ধ্যাবতী বউকে। সো আমিও আয়োজন করি, এমনি এমনি তো আর বিয়ে করা যায় না, তাই না? রূপ, বাহ, কিয়া বাত হে। ওকে কি আর করার, তাহলে তাই হোক। আর রুমি, আপনাকেও ধন্যবাদ। এর জন্য না হয় আমরা আপনার আর রাতুলের বিয়েটা দিয়ে দিব। আজ তাহলে আসি, ভালো থাকবেন। চল সাফরাত। সেখান থেকে রূপ আর সাফরাত রূপদের বাসায় আসে। তারপর রূপ তার বাবা মা সবাইকে সবটা বলে দেয়। আর তারাও রাজি হয়। শরণ্যা আর রূপন্তিকা ছাড়া সবাই এখন জানে সাফরাতি রাত। এখন সময় যাচ্ছে। আজ শরণ্যা, রূপ, সাফরাত, রূপন্তিকা আর অন্যদিকে রাতুলের গায়ে হলুদ হচ্ছে। সাফরাত ও নিজের বাসায় আয়োজন করছে বিয়ে বলে কথা। শরণ্যা রেডি হয়ে নিচে নেমে স্টেজে বসে, সাথে রূপ রূপন্তিকারও আছে। সবাই এক এক করে হলুদ লাগায় দিয়ে যাচ্ছে। শরণ্যা খেয়াল করলো যে তার ভাইয়ের বিয়েও হচ্ছে, অথচ আজ সাফরাত নাই, তাই রূপকে বলল, শরণ্যা ভাইউ, সাফরাত ভাইয়া কই? তোর বিয়ে সাফরাত ভাইয়া না তোর বেষ্টু, তাহলে আসলো না কেন? কি ব্যাপার বলতো? কেমন বেষ্টু যে বেষ্টুর বিয়েতে আসে না? হায়, আর দেখো আমার বেষ্টু, ও নিজে ও বিয়ে করতিছে, সাথে আমি ও বিয়ে করতেছি, এমন বেষ্টু হতে হয় বুঝলা? একসাথে বিয়ে করতে হয়। হুহো রূপ, হুহো, তুই একা বেষ্টুর সাথে বিয়ে করিস নাই, আমার দোস্ত করতিছে, সেটা কি আর তুই জানিস? সে তো আমার বোনকে ওঠায় নিয়ে যাবে বউ বানায়। সেটা জানলে তুই এখানে তুল কালাম বানায় দিতিস। মনে মনে বলল রূপ। একটু পর দেখা গেল সাফরাত বাইক বিয়ে ভিতরে প্রবেশ করে। তার ঠোঁটে লেগে আছে একটা অমায়িক হাসি।
সাফরাতকে দেখে রূপ আর তার বাবা মা মুচকি মুচকি হাসতিছে। সাফরাত কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিয়ে শরণ্যাদের কাছে যায়। গিয়েই শরণ্যার গালে হলুদ মাখায় দিয়ে বলে, সাফরাতও কি মনে হয় সন্ধ্যাবতী যে আমার ফ্রেন্ডের বিয়েতে আসবো না তাই না? এটা কি কখনো হয় বলো? এই যে দেখো চলে আসলাম, সাথে আমার সন্ধ্যাবতীকেও হলুদ লাগানো হলো। বিয়ের জন্য তৈরি হও, সারপ্রাইজ ওয়েট করতিছে তোমার জন্য। যাই হোক সন্ধ্যাবতী, খুব সুন্দর লাগতিছে তোমাকে। এই সন্ধ্যা রাতের তারাগুলি যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক আমার সামনে বসা সন্ধ্যাবতী আজ সে সৌন্দর্য বৃদ্ধি করতিছে তার। মারাত্মক সুন্দর লাগতিছে, আসো কয়েকটা সেলফি উঠায়। শরণ্যা হা হয়ে তাকায় আছে, কি সব বলতিছে। আবার সাথে আমার সন্ধ্যাবতী লাগাইছে। শরণ্যা তাকায় দেখে তার মা বাবা হাসতিছে, সেদিকে শরণ্যা ভ্রু কুচকে তাকালে সবাই চুপ মেরে যায়। সাফরাত জোর করে হলুদ মাখায় দেয় পুরো মুখের সাথে, সেটারও ক্যামেরা দ্বারা ভিডিও করে আর ছবি উঠায়। তারপর রূপকে আর রূপন্তিকাকে হলুদ লাগায় সবার থেকে বিদায় নিয়ে চলে যায় কিছু না খেয়েই। অনুষ্ঠান শেষে শরণ্যা নিজের রুমে গিয়ে বারবার ভাবতিছে সে রাতকে চিনতে ভুল করে নাই তো। কেমন যেন লাগতিছে তার। এত না ভেবেই ঘুমের দেখে পাড়ি জমায়। সকালে ঘুম থেকে উঠে রূপের ডাকা ডাকিতে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিজের রুমে বসে আছে, মন খারাপ করে। এমন সময় রূপ আর রূপন্তিকা আসে। শরণ্যার মন খারাপ দেখে রূপ শরণ্যার পাশে বসে বলে, রূপ কি হচ্ছে বনু, মন খারাপ কেন? আজকের দিনে এমন মুখটা পেঁচার মতো করে থাকলে হবে নাকি? আর তুই তোর রাতকে পেয়ে যাচ্ছিস আর এভাবে মন খারাপ করে আছিস। কি হচ্ছে বল আমাদের, আমরা কি কিছু করছি? শরণ্যা রূপকে জড়ায় ধরে ফুপিয়ে কেঁদে উঠে। হুট করে এমন করাই রূপ কিছুটা অবাক হয়। পরক্ষণেই বুঝতে পারে সবাইকে ছেড়ে যাবে, এই ভেবে হয়তো কান্না করতিছে। রূপও আর নিজেকে সামলাতে পারল না, বোনকে জড়ায় নিয়ে কেঁদে দিল। একটু পর রূপের মা বাবরুমে এসে এমন দেখে তারাও কেঁদে দিল। রূপন্তিকার বেচারা ও মুখ ভার করে বসে আছে। হঠাৎ করে ওইও কেঁদে উঠল, এবার সবাই ওর দিকে তাকালো। রূপ বলে বসে, রূপ তোর আবার কি হলো? তুই তো এই বাড়িতেই থাকবি, তুই আবার কাঁদিস কেন? নাকি অন্য বাড়ি যাওয়ার শখ হচ্ছে, কোনটা বলতো? ব্যাপার ভালো ঠেকায় না, মুখটা এমন করে রাখছিস কেন? রূপন্তিকা, না মানে বলছিলাম কি, আমি তো এই বাড়িতেই বিয়ে করতেছি। শরণ্যার মতো তো সবাইকে ছেড়ে যেতে হবে না। তাহলে কি করব আমি? আমার যদি বিয়ের সময় কান্না না পায়, সবাই যদি আমাকে বিয়ে পাগলি বলে এই ভেবেই কান্না পাচ্ছে। রূপন্তিকার কথায় সবাই হেসে দেয়। শরণ্যা রূপন্তিকাকে মারতে শুরু করে, সব সময় মজা নিয়ে বসে থাকে রূপন্তিকা। বিয়ের সময় হয়ে এসেছে। সাফরাত আসছে, সাথে তার মাও, তবে গেস্ট হয়ে। একটু পর রাতুলের বাড়ি থেকে ফোন দিয়ে জানায় বর পালাইছে। সেটা শুনে শরণ্যা কান্না না করে অবাক হয়, সে যদি রাত হয় তাহলে কখনো পালাতো না, বুঝলো ও রাত না, সব নাটক। শরণ্যা এসব ভাবতিছে, তখন শরণ্যার মা এসে বলে, রূপালী, শরণ্যা মা, রেডি তো হয়ে আছিস? সবাই কানা ঘুষা করতিছে যে মেয়ের বিয়ে দিতে পারলাম না। কত কি তাই বলছিলাম কি, সাফরাত ছেলেটা তো ভালো, আমরা চাচ্ছি ওর সাথে তোর বিয়ে দিব আমরা। ওর বাবা মাও রাজি। নিচে আয়। শরণ্যা, তুমি কি বলতে চাচ্ছ আমি তোমাদের বোঝা হয়ে গেছি যে এখন যার তার সাথে বিয়ে দিবে আমাকে? আমি রাত ছাড়া কাউকে বিয়ে করব না। যতদিন এ রাত না আসে আমি বিয়ে করব না, যাও আমার চোখের সামনে থেকে। আমি একবার যখন বলছি বিয়ে করব না তো করব না। শরণ্যা রেগে কথাগুলো বলে তখন রূপ ও রুমে চলে আসছে। শরণ্যা রাজি হচ্ছে না দেখে রূপ কিছুটা রেগে যায়। তাই রাগের মাথায় বলে, রূপ, হ্যাঁ তুই আমাদের বোঝা হয়েছিস। বয়স কম না তোর, এখন মানুষও কথা শোনাচ্ছে। সারা জীবন তোকে বসে বসে খাওয়ানোর ইচ্ছা আমাদের নেই। তাই চুপচাপ বিয়ে করে নিয়ে আমাদের শান্তি দে। তোকে নিয়ে মানুষের কথা শোনার ইচ্ছা আর করতিছে না। বাহিরে সবাই যা নয় তাই বলতিছে, সেটা আমাদের শুনতে ভালে লাগতিছে নাকি? রূপের কথায় শরণ্যা রূপের দিকে তাকায়। তারপর কিছু না বলে তার মায়ের সাথে যা আর বলে সে বিয়েতে রাজি। এবার রূপ কিছুটা অবাক হয় হুট করে রাজি হওয়ায়। বিয়ে শেষে শরণ্যা কারো সাথে কথা না বলে সাফরাতের গাড়িতে উঠে বসে। সবাই বুঝতে পারে শরণ্যা রেগে আছে। রূপের কিছুটা খারাপ লাগে। এবার যাওয়ার সময় সাফরাত বলে, সাফরাতও মা, আপনারা চিন্তা করবেন না, আমি ম্যানেজ করে নিব ওকে। আমি কোনো কষ্ট পেতে দিব না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আর রূপ, আমার উপর তো তোর বিশ্বাস আছে, কান্না করিস না। তোর বোন হাপি থাকবে। আসি, দোয়া কর।
গাড়িতে যাওয়ার সময় সাফরাত দেখে শরণ্যা অন্যদিকে মুখ করে নীরবে কেঁদে যাচ্ছে। সাফরাত মুচকি হেসে তার মাকে ইশারায় বলল যেন শরণ্যাকে সামলায়। তার মা শরণ্যার পাশে এসে শরণ্যাকে টেনে নিজের বুকে জড়ায় নেয়। শরণ্যাকে না দেখেই কেঁদে ওঠে। সাফরাতের মা কিছুটা অবাক হয়, এতে এত কান্না করার কি আছে। তবুও কিছু বলল না। কিন্তু সাফরাতের দিকে রাগী চোখে তাকায় আছে। মেয়েটাকে সত্যি বললে কি এমন হবে? বাসায় এসে শরণ্যা অনেকটা অবাক হয়, মানুষের অভাব নাই, এমনকি বাড়ি সাজানো আছে। এই সময়ের মধ্যে কখনো এসব সম্ভব না। তাহলে কি সব আগে থেকে প্ল্যান ছিল নাকি কিছুই মাথায় আসতিছে না শরণ্যার। সব নিয়ম শেষে শরণ্যা রুমে গিয়ে ঘুমাবে এমন সময় বিছানায় তাকায়, দেখে বিছানা ও সাজানো। শরণ্যার বুঝতে বাকি নেই সব প্ল্যান ছিল, আর তার ভাই আগে থেকে জানতো যে রাতুল রাত না, আর রাতকে ছাড়া শরণ্যা কাউকে বিয়ে করবে না, যার জন্য প্ল্যান করে সব করছে। শরণ্যা রেগে ফুল সব ছিঁড়তে শুরু করে আর চিল্লিয়ে বলতে লাগে, শরণ্যা, আমাকে ঠকানো হচ্ছে। সব আগে থেকে জেনে ও কেন এমন করলো ভাইয়া? আমি কি এত বোঝা হয়েছিলাম যে আমাকে মিথ্যা বলে বিয়ে দিয়ে দিল? আমাকে একটা বার বলার প্রয়োজন মনে করলো না। মানি না, আমি এই বিয়ে মানি না। আমি থাকবো না এখানে। শরণ্যার চিল্লানিতে সাফরাত আর তার মা রুমে এসে দেখে এই অবস্থা। শরণ্যাকে তারা থামানোর চেষ্টা করলেও লাভ হয় না। সাফরাত তার মাকে রুমে দিয়ে পাঠায়। সাফরাত দরজা লাগায়, শরণ্যার সামনে গিয়ে বুকের সাথে জড়ায় নেয়। শরণ্যা ছাড়াতে না পেরে একের পর এক কামড় বসায় সাফরাতের বুকে। একসময় নীরব হয়ে পড়লে শরণ্যাকে বিছানায় শুয়ে দেয়। সাফরাত নিজেও তার পাশে শুয়ে পড়ে। খুব ভোরে শরণ্যার ঘুম ভাঙ্গে। চোখ খুলে নিজেকে সাফরাতের বাহুতে আবিষ্কার করে। শরণ্যা ঝাটকা মেরে সাফরাতকে সরায় দেয়। সাফরাত এবার চোখ খুলে বোঝার চেষ্টা করে কি হচ্ছে, কিন্তু বুঝে উঠতে পারে না। শরণ্যা রাগী ভাবে চিল্লিয়ে বলে, শরণ্যা, আপনি কি ভেবেছেন বিয়ে করছেন বলে কিনে নিছেন আমাকে? একদম কাছে আসার চেষ্টা করবেন না বলে দিলাম। আমি শুধু রাতের আর কারো না। আপনি সব জেনে কেন আমাকে বিয়ে করছেন? আপনাকে আমি বলি নাই বিয়ে করার কথা। জোর করে ভাইয়ার সাথে প্ল্যান করে সব করছেন আপনারা। আপনার মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। কোন সাহসে আমাকে জড়ায় ধরছেন? সাফরাত ও শরণ্যা, প্লিজ আসতে কথা বলো। বাহিরে সবাই শুনে ফেলবে। আমার রুম সাউন্ড প্রুফ না। এত বলল কি আমার ভালো লাগে না। তাই আসতে কথা বলো। আর হয়তো ঘুমের মাঝে জড়ায় ধরছিলাম, এতে এত চিল্লানোর কি আছে? এত রিয়েক্ট করতিস কেন বুঝলাম না। আমি তোমার জামাই, অন্য কেউ না। যাও, আজান দিছে, নামাজ পড়ে এসে ঘুমাও। শরণ্যা, জামাই মাই ফুট। বললাম না আমি এই বিয়ে মানি না, মানে মানি না। আর কিসের জামাই? আর একদিন যদি কাছে আসা দেখি মেরে ফেলবো বলে দিলাম। এই বাড়িতে থাকার ইচ্ছে আমার নেই, তার থেকে বড় কথা আমি আর নিজের বাড়িও ফিরে যাব না, বোঝা হয়ে গেছি সবার। যতদিন না রাতকে খুঁজে পাই এখানেই থাকবো। আপনি দূরে থাকবেন আমার থেকে। সাফরাত বিরক্ত নিয়ে উঠে অজু করে নামাজ পড়তে বসে। একটু পর শরণ্যা ও এসে সাফরাতের পাশে বসে একসাথে দুইজনে নামাজ আদায় করে। শরণ্যা উঠে যাবে এমন সময় সাফরাত শরণ্যার হাত টেনে বসায় আর বলে, সাফরাতও দেখো সন্ধ্যাবতী, যা হবার হচ্ছে সব মেনে নেও। এখন বিয়ে হয়ে গেছে, তাই সব বাদ দিয়ে সংসারে মন দেও। আর প্লিজ যাই করো না কেন, আম্মু আব্বুর সাথে খারাপ ব্যবহার করো না কখনো। তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসবে, তাদের কোনো মেয়ে নাই। আর সেই তুমি রাতকে খুঁজতেছ, তুমি তো এখন চিনবে ও না, বড় হচ্ছে, তাহলে রাতের জন্য অপেক্ষা করে কি হবে বলো? শরণ্যা আর কিছু না শুনে চিল্লিয়ে উঠে, তার এসব ভালো লাগতিছে না। রাত ছাড়া সে কাউকে মেনে নিতে পারবে না। রাত তো বলছিল সে ফিরে আসবে। আজ বৌভাত দুই জায়গাতেই, তাই রূপ ওরা কেউ আসতে পারবে না। অনেক ধুমধাম করেই দুই বাড়িতে সব সম্পূর্ণ হয়। শরণ্যা সাফরাতের বাবা মার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, কিন্তু সাফরাতকে সহ্য করতেও পারে না। রাতে সাফরাতের আরও বন্ধুরা আছে, তারা থেকে যায় ওদের বাসায়। সবাই মিলে রাতে যখন আড্ডা দেয় তখন একটা মেয়ে এসে সাফরাতকে জড়ায় ধরে ফুপিয়ে কেঁদে উঠে আর বলে, সাফরাত, তুমি এটা কিভাবে করতে পারলে বলো? তুমি তো বলছিলা আমাকে বিয়ে করবা, তাহলে কেন এই মেয়েটাকে বিয়ে করলে? তুমি কথা দিয়ে কথা রাখো না কেন? তুমি এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেও প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি শুনলাম এই মেয়েটা নাকি তোমাকে বর হিসাবে মানে না, তাহলে তাকে ডিভোর্স দেও প্লিজ, আর আমাকে বিয়ে করো। শরণ্যা সেই দিকে তাকায়, চোখ নামায় নেয়। সাফরাত কি করবে বুঝে উঠতে পারতিছে না। মেয়েটা তার মামাতো বোন মিতু। তার থেকে 10 বছরের ছোট, মাই ক্লাস 10-এ পড়ে। ছোট থেকে সাফরাতের সাথে বেশি মিশতো আর বলতো সাফরাতকে বিয়ে করবে। সাফরাত তখন বলতো বিয়ে করবে না।
সব ঠিকই ছিল, সাফরাত ভাবতো ছোট মেয়ে তাই এমন করে, কিন্তু না, একসময় সেটা পাগলামিতে পরিণত হয়। ক্লাস 10-এ থাকতে হাত কাটতে শুরু করে, তাই সাফরাত সবকিছু সামলানোর জন্য বলছিল মিতু বড় হলে বিয়ে করবে। সাফরাত মিতুকে নিজের থেকে সরাই বলে, সাফরাতও মিতু এমন পাগলামি করিস না বনু, তুই বড় হচ্ছিস, বুঝার চেষ্টা কর। আর ও না, ওটা তোর ভাবি শরণ্যা নাম। ভাবি বলবি কেমন, তোকে আমার থেকে সুন্দর ছেলে এনে দিব, চিন্তা করিস না। আমি তোর 10 বছরের বড়, তোকে কিভাবে বিয়ে করব বল। সেদিন তোকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলাম বিয়ে করব, তাই সেটা নিয়ে বসে থাকিস না, যা রাত হচ্ছে ঘুমা। মিতু সাফরাতের কথায় রেগে যায়। এখন সব দোষ শরণ্যার ভেবে শরণ্যাকে গিয়ে ধাক্কা মারে। শরণ্যা সেদিকে তাকায়, নিজেকে সামলায় নেয়, কিছু বলে না। শরণ্যা চুপ থাকাতে মিতু আরও রেগে গিয়ে শরণ্যাকে থাপ্পড় মারে 3-4টা। শরণ্যা গালে হাত দিয়ে চুপ করে থাকে, তবুও একটা টু শব্দ করে না। সবাই অবাক হয়ে শরণ্যার দিকে তাকায়। মিতু আবার মারতে যাবে, তার আগে শরণ্যা হাত ধরে নিজের সাথে জড়ায় নেয়। মিতু এবার আবার কান্না করে দেয়। শরণ্যা এবার মিতুর মাথায় হাত দিয়ে বলে, শরণ্যা, তুমি আমার অনেক ছোট, তাই তুমি করেই বললাম। কান্না বন্ধ করো, আমি তোমার সাফরাতকে তোমার থেকে কেড়ে নিব না, কথা দিলাম। আমার উপর বিশ্বাস রাখতে পার। তোমার মতো আমিও অন্য কাউকে ভালোবাসি। আমি নিজে কথা দিলাম তোমাকে সাফরাতের সাথে বিয়ে দিব। আমি অন্যদের মতো কথা দিয়ে পালিয়ে যায় না। নিজের কথার গুরুত্ব বুঝি আর রাখিও। শরণ্যার কথায় মিতু শান্ত হয়। সাফরাত রেগে যায় অনেকটা, কিন্তু কিছু না বলেই চলে যায় নিজের রুমে। আর মনে মনে ভাবে যে সাফরাত কি ভুল করতিছে, এখন শরণ্যাকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। নয়তো সামনে কিছু ঘটবে যা কারো জন্য ভালো হবে না। সাফরাতই তো রাত, সেটা জানলে কি শরণ্যা মিতুলকে কথা দিত? সাফরাতের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সাফরাত শুয়ে শুয়ে এসব ভাবতিছে আর শরণ্যার জন্য অপেক্ষা করতিছে। অনেক অপেক্ষার পরও শরণ্যা রুমে না আসায় বাহিরে বের হয়। পাশের রুমে দরজা খোলা দেখে তাকায়, দেখে শরণ্যা আর মিতু একসাথে শুয়ে আছে। তাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। সকালে শরণ্যা ঘুম থেকে উঠে নিচে গিয়ে রান্নাঘরে যায়। গিয়ে দেখে তার শাশুড়ি মা রান্নাঘরে রান্না করার জন্য সব রেডি করতিছে। শরণ্যাকে দেখে বলে, সালমা, হারে মা, তুই এখানে কি করিস? তোকে কে আসতে বলছে? তুই নতুন বউ, তুই এত সকালে এখানে কি করিস? যা নিজের রুমে যা, তোর বাবাই দেখলে আমাকে বকাবকি করবে। আমি কফি বানায় দিচ্ছি, সাফরাতকে নিয়ে গিয়ে দে, আর তোর বাবাই কেও। মিতু কই আছে? ওরে ও ডেকে উঠা, একটু ওর সামনে পরীক্ষা বাসায় দিয়ে আসতে হবে। তুই যা গিয়ে ড্রয়িং রুমে বসো। শরণ্যা, হারে মা, কি বলো? তুমি না কাল বললা আমি তোমার মেয়ে, তাহলে নতুন বউ হলাম কিভাবে? আর ভালো লাগতিছে না রুমে বসে থাকতে, তাই তোমাকে হেল্প করতে চলে আসলাম। চিন্তা করো না, আমি সব রান্না করতে পারি। বাপের বাসায় বসেছিলাম না, রান্না করতাম মাঝে মাঝে আমি, তাই সব শিখে নিয়েছি। তুমি এক কাজ করো, কি কি করব বলে দেও, আমি করে নিচ্ছি। শরণ্যা জোরাজোরি করতে লাগে সালমা বানুর সাথে, তাই উনিও আর কিছু বলে না। দুইজন মিলে রান্না করে। এর মধ্যে সাফরাত আর মিতুকে কফি দিয়ে আসছে কাজের লোক। রান্না শেষে যখন শরণ্যা রুমে যাবে তখন সালমা বলে উঠে, সালমা, শরণ্যা, একটা কথা বলি মা তোকে, দেখ আমার ছেলে তোকে পছন্দ করেই বিয়ে করছে। তুইও মেনে নে, ভালোবাসা হারাস না, আমার ছেলে কখনো কোনো কষ্ট পেতে দিবে না, তোকে এটা বিশ্বাস রাখতে পারিস। আমি জানি আমার ছেলে কেমন, সেই দিক থেকে তোকে বলতেছি, ঠকবি না কখনো আমার ছেলের কাছে। ওকে মেনে নেওয়ার চেষ্টা কর, দেখবি অনেক সুখী হবি। সালমা বানুর কথায় শরণ্যা অনেকটা রেগে যা, কিন্তু নরম সুরে কিছু কথা বলে যা শুনে সালমা বানু অনেকটা অবাক হয়ে শরণ্যার যাওয়ার দিকে তাকায় থাকে আর মনে মনে বলে, সালমা, এই মেয়েটা কি পাগল হচ্ছে? না, মানুষ ভালোবাসে ঠিক, কিন্তু এ ছোটবেলার ভালোবাসা নিয়ে পড়ে আছে। আর এই সাফরাতকে নিয়েও পারি না বললে কি হয় ওই রাত। আর এই মেয়ে দিন দিন যে পাগলামি করতিছে, সাফরাত সত্যি কথা না বললে কোন দিন জানি এই বাড়ি ছেড়ে যাবে। শরণ্যা যাওয়ার আগে বলে যায় যে, শরণ্যা, আপনার ছেলে আমাকে যতই ভালোবাসুক আর পছন্দ করুক, আপনাকে একটা কথা বলে রাখি, আমি অন্য কাউকে ভালোবাসি। তাই প্লিজ এসব বিষয় নিয়ে আমি কিছু শুনতে চাই না। আপনার সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না, সেজন্য বেশি কিছু বলবো না, আপনিও এই বিষয় নিয়ে কিছু বলবেন মা। এখন শরণ্যা রুমে গিয়ে দেখে সাফরাত গোসল করে বের হচ্ছে। খালি গায়ে শুধু একটা ট্রাউজার পরা আছে। শরণ্যা চিল্লিয়ে উঠে। সাফরাত শরণ্যার দিকে তাকায়, নিজের দিকে একবার তাকায় আর বুঝার চেষ্টা করে ট্রাউজার পরা তো আছে, তাও চিল্লায় কেন? তাহলে তো ছিছি।
শরণ্যা চোখ খুলে আর একবার সাফরাতের দিকে তাকায় আর দেখে আয়নার সামনে দাঁড়ায় চুল ঠিক করতিছে। শরণ্যা মুখ ফসকে বলে, ছি নির্লজ্জ। সাফরাত একবার আর চোখে তাকায় আর দেখে বলে, সাফরাতও যাও, রেডি হয়ে আসো। ও না, গোসল করে আসো, তোমার বাড়ি থেকে মানুষ আসবে তোমাকে নিতে। তাড়াতাড়ি করো, মুখটা এমন করো না, গো ফাস্ট। ও হা, শাড়ি পর, গোসল করে দেখ, আলমারিতে শাড়ি আছে, এসব জামা কাপড় আজকে পরার দরকার নেই। শরণ্যা কিছু না বলে মুখ বেঁকে শাড়ি বের করে নিয়ে গোসল করে বের হয়। শাড়ি পরতে পারে, সেজন্য কোনো অসুবিধা হয় না একাই শাড়ি পরে। শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ায় যখন কুচি ঠিক করে তখন পিছন থেকে সাফরাত রাগী সুরে বলে, আবারও সন্ধ্যাবতী সাদা শাড়ি পরছো, একবার বৃষ্টিতে ভিজে শরীর দেখাইছো, এমনকি শরীরের তিলটাও বাদ যায়নি দেখানোর। আজকপ আবার সাদা শাড়ি। শরণ্যা কথাটা শুনে তড়িঘড়ি ঘাড়ের জায়গাটা শাড়ি দিয়ে ঢেকে নেয় আর রাগী চোখে সাফরাতের দিকে তাকায় বলে, শরণ্যা হই, আপনার সমস্যা কি? চোখ নিচে নামান। এই রকম নির্লজ্জের মতো মানুষের দিকে তাকায় আছেন কেন? ছি, লজ্জা করে না আপনার? ওয়েট, তার মানে সেই দিন আপনি ছিলেন? আমার কাছে যে কোটটা আছে সেটা আপনার? ওহ, কিন্তু তাই বলে শরীর দেখবেন? সাফরাত শরণ্যার এমন কথা শুনে জোরে হাসতে লাগে। শরণ্যা মন খারাপ করে তাকাই আছে। সাফরাত এবার চুপ মেরে যায় আর শরণ্যাকে বলে নিচে যেতে। সবাই মিলে খাওয়া দাওয়া করে। মিতু খাওয়া দাওয়া করেই বাসায় চলে গেছে। একটু পর রূপ আর রূপন্তিকা আসে, সাথে আরও কয়েকজন আসে। রূপ সরাসরি শরণ্যার কাছে এসে বসে, কিন্তু শরণ্যা অন্যদিকে মুখ ঘুরায় নেয়। রূপন্তিকা এসে জড়ায় ধরে শরণ্যাকে, তবুও শরণ্যা কথা বলে না। শরণ্যা ভাবে রূপন্তিকা ও সব জানত। রূপন্তিকা বুঝতে পেরে বলে, রূপন্তিকা প্লিজ আমার কথা শোন, আমি ও কিছু জানতাম না, আমাকে ও কেউ কিছু বলে নাই। তুই আর আমি ছাড়া সবাই জানত। রূপ আমাকে কালকে বলছে যে রাতুল রাত না। প্লিজ রাগ করিস না সোনা, নয়তো কান্না করব আমি। আমি তো কিছু জানতাম না রে, প্লিজ, যা হবার হচ্ছে, আর রাগ করিস না। সবকিছু মেনে নে। শরণ্যা, আপনারা কেন আসছেন এখানে? আমি যাব না। আসছেন, খাবেন, চলে যাবেন, আমি আপনাদের বাসায় যাব না। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না কেউ। আমি তো আপনাদের বোঝা হয়ে গেছি, তো বিদায় করছেন, এখন আবার নিতে আসছেন কেন? এখন কি বোঝা মনে হবে না? তখন তো আমাকে একা খাওয়াতেই কষ্ট হতো, এখন তো আমার জামাইও আছে, আরও বোঝা মনে হবে। চলে যান সবাই, আমি কোথায় যাব না। শরণ্যা রেগে চিল্লিয়ে কথাগুলো বলে। রূপ মন খারাপ করে বসে আসে আর রূপন্তিকা কেঁদেই দেয়। রূপ কি বলবে বুঝতে পারতিছে না। শরণ্যা সেখানে না থেকে উপরে রুমে চলে যায়। সারাদিনে একটা বারও দরজা খোলে না। বিকালের দিকে সাফরাত গিয়ে বলে সবাই চলে গেছে, তখন দরজা খুলে দেয়। সাফরাতের মা নিজে খাবার এনে শরণ্যাকে খাওয়ায় দেয়। শরণ্যা ও লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয়। রাতে শরণ্যা যখন শুয়ে আছে তখন সাফরাত শরণ্যাকে পিছন থেকে জড়ায় ধরে, শরণ্যার কানে কানে বলে, তোমাকে কিছু সত্যি কথা বলার আছে সন্ধ্যাবতী, চলো বারান্দায় যাব, আর আজকে তোমাকে খুশির খবর শোনাবো। শরণ্যা ঝাটকা মেরে সাফরাতকে সবাই দেয় আর রাগী সুরে বলে, কোনো কিছু শোনার ইচ্ছে আমার নেই। আপনি সরেন আমার কাছ থেকে, কাল থেকে ভার্সিটি যাব, তাই বিরক্ত না করে ঘুমাতে দেন। সাফরাতকে শরণ্যা ধাক্কা দিয়ে সরায় দেয়। সাফরাত আজকে শরণ্যাকে সত্যি কথা বলতে চাইছিল, কিন্তু শরণ্যা কোনো কথাই শোনে না। সাফরাতও রাগ করে আর জোর করে বলতে চায় না। সাফরাত অন্য পাশ হয়ে ঘুমিয়ে পড়ে আর শরণ্যা নীরবে কান্না করতিছে। সাফরাত বুঝতে পেরে ও কিছু বলে নাই, কি বলবে কিছুতে শোনে না শরণ্যা। আজ থেকে শরণ্যা কলেজে যাওয়া শুরু করছে। এভাবে 3 মাস কেটে গেল। মিতুর পরীক্ষাও শেষ হয়ে গেছে। মিতু আজকে আবার সাফরাতদের বাসায় আসছে আর সাফরাতের সাথে বিয়ের কথা বলে। কেউ রাজি না হওয়ায় শরণ্যা নিজে বলে যে বিয়ে দিবে ওদের। পরের দিন বাসার সবাই রাজি হয়। তবে শরণ্যা এবার কিছুটা অবাক হয়, যেখানে কেউ রাজি ছিল না সেখানে সবাই একসাথে কিভাবে রাজি হয়। শরণ্যা আর গুরুত্বও দেয় না। আরও 1 মাস পর বিয়ে, এই 1 মাস মিতু এখানেই থাকবে। রাতে শরণ্যা যখন ঘুমাতে যায় তখন দেখে সাফরাত নিচে শুয়ে আছে। শরণ্যা কিছুটা অবাক হয়, তাই বলেই বসে, শরণ্যার কি ব্যাপার, আজকে নিচে শুয়ে আছেন কেন? হঠাৎ এত পরিবর্তন কিভাবে বলেন তো? উপরে শুয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়বেন, কয়দিন পর আবার আপনার বিয়ে। বিয়ের আগে অসুস্থ হলে তো সমস্যা, তাই না? বউয়ের সাথে রোমান্স করতে পারবে না? এক বউ তো রোমান্স করতে দেই নাই, আর এক। শরণ্যা আর কিছু বলতে পারে না। সাফরাত চিল্লিয়ে উঠে,
শরণ্যার ননস্টপ বকবক শুনতে তার ভালো লাগতিছে না। সাফরাতের ঝাড়ি খেয়ে শরণ্যা ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। তারপর চোখ মুখে সাফরাতের কাছে গিয়ে হাতে কামড় দেয়। সাফরাত মুখ ফসকে বলে, ছোটবেলার স্বভাব এখনও গেল না। শরণ্যা ভ্রু উঁচু করে সাফরাতের দিকে তাকায়। সাফরাত শরণ্যাকে ধাক্কা মেরে সরায় দেয়। শরণ্যা কিছু না বলে বিছানায় শুয়ে পড়ে। পরের দিন সকালে শরণ্যা দেখে সাফরাত আর মিতু দুইজন মিলে হেসে হেসে গল্প করতিছে। শরণ্যা বিরক্ত হয়ে রুমে যায়। সাফরাত সেদিকে তাকায় মুচকি হাসে। রাতে 11টার সময় সাফরাত রুমে আসে। তখন শরণ্যা মায় সাফরাতের ডায়েরিতে হাত দিতে গেছিল, সেটা দেখে সাফরাত শরণ্যার গালে 2টা চড় বসায়। শরণ্যা অবাক হয়ে সেদিকে তাকায় আছে। সাফরাতও, তোমার সাহস হয় কিভাবে আমার ডায়েরিতে হাত দেওয়ায়? তুমি আমার ওয়াইফ না? কয়দিন পর ডিভোর্স তো দিয়ে দিব, তাই এই অধিকার আমাকে দেখাতে এসো না। আমার ডায়েরিতে হাত দেওয়ার চেষ্টা করবা না বলে দিলাম। আমাকে এতটা ভালো ভেব না, যতটা ভালো ততটা খারাপ আমি। শরণ্যা উল্টো সাফরাতের গালে 2টা কামড় বসায় দেয়। তারপর সাফরাতের হাতে কামড় দিয়ে রাগী সুরে বলে, শরণ্যা হই, তুই কি ভাবছিস আমি অবলা নারী? তুই চড় মারবি আর আমি কিছু বলবো না? আমি তেমন মেয়ে না। ওকে, তুই ডায়েরি বাহিরে রাখছিস কেন? সেজন্য তো আমি পড়তে চাইছিলাম। কি এমন বা ল আছে এই ডায়েরিতে যে আমার হাত দেওয়া হবে না? আর কি বা আছে? জানা আছে আমার কোনো এক মিথ্যা নাটক, যেটা কেউ একজন এত বছর ভালোবাসা ভেবে কষ্ট পেয়ে সবাইকে কষ্ট দিয়ে আসছে। সাফরাত শরণ্যার কথায় মাথা উঁচু করে শরণ্যার দিকে তাকায়। তার মাথায় ঢুকলো না এই কথায় মানে। শরণ্যা সাফরাতের দিকে তাকায়, কেঁদে দেয়। হাত দিয়ে রক্ত বের হচ্ছে, এমনকি সাফরাতের চোখে পানি। শরণ্যা তাড়াতাড়ি মলম আনে। সাফরাত রেগে যায়, এত জোরে কেউ কামড় দেয় নাকি? তার উপর আবার নিজেই কান্না করতিছে। সাফরাতের মনে হয় ছোটবেলার কথা, যখন সাফরাতকে কামড় দিছিলে তখন রক্ত বের হচ্ছিল, সেটা দেখে শরণ্যা নিজের কান্না করে দিছিল। সাফরাত শরণ্যার থেকে মলম কেড়ে নেয় আর বকাবকি করে। শরণ্যা মন খারাপ করে বিছানায় শুয়ে পড়ে। সকালে শরণ্যা ঘুম থেকে উঠে অনেকটা অবাক হয়। সারা বাড়ি সাজানো আছে, তার থেকে বড় অবাক হয় সাফরাত তার সামনে একটা পেপার এগিয়ে দেয়। সেটা হাতে নিয়ে যা দেখে সেটা দেখে শরণ্যা অবাকে চরম পর্যায়ে যায়। শরণ্যার ডিভোর্স পেপার। সাফরাতও, ইয়েস সন্ধ্যাবতী। ও সরি সন্ধ্যাবতী বলার মতো অধিকার আমার নেই। হ্যাঁ, এটা ডিভোর্স পেপার। আমার একটা বউ থাকা অবস্থায় কখনো অন্য কাউকে বিয়ে করতে পারি না, তাই না? সেজন্য ডিভোর্সের ব্যবস্থা করে দিছি, আমার সই করা আছে, এখন তুমি সইটা করে দাও। আর 3 দিন পর বিয়ে। আজ মেহেদি সন্ধ্যা, কাল হলুদ, পরের দিন বিয়ে। তাই এখন থেকে সব সাজানো হয়ে গেছে। ফাস্ট সই করো। শরণ্যা প্রচুর রাগ উঠতিছে। মন চাচ্ছে এখানেই পেপারটা ছিঁড়ে ফেলতে, কিন্তু সেটা করতেও রাগ লাগতিছে। তখনই দেখে রূপন্তিকার, এমনকি তাদের বাড়ির সবাই আসছে সাফরাতের বিয়ে খাওয়ার উদ্দেশ্য। শরণ্যা এখনো কারো সাথে কথা বলে নাই। সাফরাত তারা দিচ্ছে বারবার সই করার জন্য। শরণ্যা একবার চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে সই করে দেয়। সাথে সাথে সাফরাত পেপারটা কেড়ে নেয়। তারও রাগ উঠতিছে, কিন্তু কিছু করার নাই। পিছন থেকে রূপ ডেকে উঠে, রূপ, শরণ্যা, তুই মনে রাখিস কত বড় ভুল করলি, এর মাসুল তোকে দিতে হবে। মানুষ চিনতে ভুল করলি তুই পারতি নিজেকে সাফরাতের সাথে মেনে নিয়ে চলতে, কিন্তু সেটা না করে বিচ্ছেদ করলি। বিচ্ছেদ কিন্তু সুখের না, জীবনে সিদ্ধান্ত নিতে গিয়ে তুই ভুলটাই নিলি। শরণ্যা কথাগুলো শুনে মুচকি হেসে রুমে গিয়ে তার ড্রেস চেঞ্জ করে রুম থেকে বের হয়। এখানে তার নিজস্ব কোনো কাপড় নেই, সব সাফরাতের দেওয়া, তাই সে কোনো জামাই নেয় না। শুধু গায়ে পরে থাকা 3 পিস আর নিজের ফোনটা হাতে নিয়ে বের হয়। সবাই তাকাই, বুঝতে পারে শরণ্যা বাড়ি ছেড়ে যাচ্ছে। তবে কেউ বাধা দেয় না। মিতু দৌড়ে শরণ্যার সামনে এসে দাঁড়ায়, কিছু বলতে গেলে সাফরাত বাধা দেয়। শরণ্যা মিতুলের গালে হাত দিয়ে বলে, শরণ্যা, মিতু, সুখে থেকো আর আমার রাত। সরি তোমার সাফরাতকে সুখে রেখো। আমি কি বলেছিলাম তোমাকে যে আমি কথা দিলে কথা রাখি, আমি অন্য কারো মতো না। কিন্তু দেখো, তোমার প্রিয় জিনিসটা তোমাকে উপহার দিলাম। দুইজনেই ভালো থেকো, আমি আসি। সাফরাত শরণ্যার কথায় কিছুটা অবাক হয়, কিন্তু কিছু বলতে চেয়েও পারে না। এখন তার নিজেরই বিরক্ত লাগতিছে। শরণ্যা যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখন পিছন থেকে তার মা বলে উঠে, বাড়িতে তালা দেওয়া আছে। কই যাবি? চাবি দিতে পারবো না তোকে। বাসায় কেউ নাই, তাই এখানেই থাক, একসাথে বিয়ে খেয়ে যাব আমরা। শরণ্যা পিছন ফিরে তাকায়, চলে যেতে লাগে, তখন কি মনে করে আবার পিছন ফিরে আসে আর বলে,
শরণ্যা, মনে রাখবেন আপনাদের সাথে আমার সম্পর্ক সেদিন শেষ করছি যেদিন আমার বিরুদ্ধে আমাকে বিয়ে দিছেন। তাই এই সম্পর্ক কখনো ঠিক করব না আমি। আমাকে ঠিক করে বোঝালে আমি ঠিকই বুঝতাম, কিন্তু না, আপনারা সব জেনে বুঝে আমার সাথে বেইমানি করছেন, এমনকি সাফরাতের বিষয়ে এসব জানার পরও। তাই আমি আপনাদের বাসায় যাচ্ছি না, আমি নিজের ঠিকানা খুঁজে নিতে জানি। ভালো থাকবেন, আর কখনো দেখা হবে না আপনাদের সাথে। শরণ্যা চলে যাওয়া মায় সাফরাত রেগে পেপার ছিঁড়ে ফেলে, আর রেগে চিল্লিয়ে বলে, সাফরাতও দেখ রূপ, তোর বোনের অ্যাটিটিউড দেখ, খুব ভাবনা, তোর বোনের শেষ প্লেনটাও কাজ করলো না। তোর বোন তো এই বাড়ি ছেড়ে চলে গেল, এখন কি হবে? আমার মাথা কাজ করা বন্ধ করে দিছে। এসব আর ভালো লাগতিছে না। আমার ভাবতেও অবাক লাগছে যে এই মেয়ের সাথে আমি ছোটবেলায় 5টা বছর সময় কাটাইছি। এটা কি সেই মেয়ে? এমন জেদি ছিল না কখনো। মন চাচ্ছে এখনই ওরে গলা টিপে মারি, শয়তান মেয়ে একটা। রূপ কুল, বেবি কুল, সব ঠিক হবে, চিন্তা করিস না, আর দোষ তোর। তোকে বারবার বলছিলাম যে শরণ্যা এক কথার মানুষ, ও রাত ছাড়া কিছু বোঝে না। আর তুই কি না, তোরও অ্যাটিটিউড কম না। তুই বলতে পারতিস যে তুই রাতটা না করে কি করলি যে তোকে যেন নিজে চিনে নেয়। এখন আমি বলি দোষ তোর, কারণ তুই তো ছোটবেলার কথায় ভুলে গেছিলিস। আর সেই তুই কিনা এখন অন্য রকম জেদ খাটাচ্ছিস। আমার কি মনে হয় জানিস, শরণ্যা সত্যিটা জানার পর কখনো তোকে মানবে না। সাফরা তো ওই বালকন সত্যি, হ্যাঁ মানলাম, আমি মনে রাখি নাই ছোটবেলার কথা, ছোটবেলার প্রতিশ্রুতি, কিন্তু সে জন্য কি আমার দোষ নাকি? আমি শহরে আসার পর সব ভুলে গেছিলাম। সেদিন আমার ছবিটা দেখে আমার সব মনে পড়ে। কই তোর বোনেরও দোষ আছে? সে নাকি রাতকে ভালোবাসে, তো চিনতে পারলো না কেন আমাকে বল। হুম, আর ও কখনো জানবেই না যে আমি সব ভুলে গেছিলাম, কখনো বলবো না ওরে, বলবো আমি দেখতে চাচ্ছিলাম যে ও রাতকে কতটা ভালোবাসে। জাসর নেক্সট প্লেন কর, নয়তো লাত্তি খাবি সবাই। কারণ আমার সন্ধ্যাবতীকে ডিভোর্স দিয়ে দিলাম তোদের প্লেন মতো। রূপ, তোর কপাল খারাপ হতে পারে, সন্দেহ নাই। ও জানলে কখনো তোকে বিয়ে করবে না। কারণ ও যাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসে সেই তাকে ভুলে গেছে, এটা জানলে ওর কতটা খারাপ লাগবে তুই জানিস। যদি হতো তুই বিয়ের সময় ওরে পরিচয় দিয়ে বিয়ে করছিস, তাও হয়তো মেনে নিত, কিন্তু তুই সেটাও করিস নাই। তবে যাই হোক, কি আর করার, বিয়ে আবার দিব, চিন্তা করিস না, নেক্সট প্লেন এটা ওকে। সবাই ওকে বলে হেসে উঠে। মিতু মন খারাপ করে বসে থাকে। সাফরাত গিয়ে হালকাভাবে মিতুকে জড়াই নিয়ে বলে, সাফরাতও ব্যাপার কি? আমার ছোট বউ দেখি রাগ করে আছে। আমার ছোট বউ দেখি অনেক বড় হচ্ছে, বুঝতে শিখেছে। বউ মন খারাপ করে থেকো না কেমন, তোমার জন্য রুমে অনেক চকলেট আছে, যাও খেয়ে নেও। ওহ না, সকালে তো কেউ খাওনি, আগে খাও যাও। সবাই মেহেদি অনুষ্ঠানে ব্যস্ত হয়ে পড়ে। আর শরণ্যা 3 দিনের জন্য একটা হোটেল রুম বুক করে। তার কাছে টাকা ছিল, সেটা দিয়েই, আর মাঝে মাঝে সাফরাত টাকা দিত, সেটা নিজের কাছে রেখে দিত। শরণ্যার চিন্তা, সাফরাতের বিয়ের পর সে এখান থেকে চলে যাবে। সাফরাত আগের বার মেহেদি লাগাই নাই, আর দূরের আত্মীয় কেউ দাওয়াত দিছিল না, কিন্তু এবার সব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আর সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। যে বউ সেই নাই, আর এখন এরা মজা আড্ডা ঠাট্টা নিয়ে ব্যস্ত। রাতে সাফরাত ঘুমাতে যাওয়ার সময় ডায়েরিটা বের করে একবার চোখ বোলায়, আর মনে মনে ভাবে, সাফরাত, তুই সেদিন যদি এই ডায়েরিটা তোর হাতে পড়তো তাহলে যে সব তুই জেনে যেতিস সন্ধ্যাবতী। কারণ আমি তোদের বাসা থেকে আসার পর সব কাহিনী এখানে লিখে রাখছি, তার থেকে বড় কথা, আমি তোকে ভুলে গেছিলাম সেটাও এখানে লেখা আছে, এর জন্য আমি আমার সন্ধ্যাবতীর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছিলাম। সেদিন আমার সন্ধ্যাবতীর কতটা কষ্ট হয়েছিল সেটা আমি জানি, কিন্তু কিছু করার ছিল না আমার। আমাকে মাফ করে দিও সন্ধ্যাবতী, যতটা কষ্ট দিয়েছি তার থেকে বেশি ভালোবাসি তোমাকে। আর আগলে রাখতে চাই আমি। আর মায় কয়টা দিন এবার আর ভুল করব না, আগলে রাখবো, তোমাকে সব সত্যি বলে দিব। সকালে সাফরাত ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখে সব আত্মীয় চলে আসছে। রাতে হলুদ অনুষ্ঠান, এখন সবাই মিলে নাচ গান করতে লাগে। সবাই হেসে হেসে কাজ করতে শুরু করে। এবার অফিসের কিছু মানুষকেও ইনভাইট করা হচ্ছে। রাতে সাফরাতের হলুদ সন্ধ্যা কমপ্লিট হয়ে যায়। কাল সন্ধ্যা বিয়ে হবে, আর এবার বৌভাত করবে না। পরের দিন বিকালে সাফরাত চিন্তায় আছে, তাকে তো শরণ্যা পছন্দ করে না, তাহলে কি তাদের প্লেন কাজ করবে? এদিকে রূপ তাকে চিন্তা করতে বারণ করে, আর বলে এই প্লেন কাজ না করলে এই প্লেন কাজে আসবে। এবার সাফরাত ফিক করে হেসে দেয়, তার আর চিন্তা নাই। অপরদিকে শরণ্যা মনে মনে বলতিছে,
শরণ্যা, রাত আমার রাত, তুমি সত্যি কথা দিয়ে কথা রাখো না, না হলে কি কাছে থেকে ও বেইমানি করতে বলো? আমার রাত তো এমন ছিল না। রাত না, সরি, হ্যাঁ সাফরাত, তোমার ও তো নিশ্চয় এতক্ষণে বিয়ে হয়ে গেছে তাহলে। তাহলে আমার বেঁচে থেকে বাকি লাভ বলো। শরণ্যা নতুন একটা ব্লেড বের করে চোখ বন্ধ করে বাম হাতে একটা টান দেয়। চোখ খুলে দেখে রক্ত পড়তিছে, তবে এতটাও গভীরভাবে কেটে যায় নাই বুঝতে পারলে। আবার একটা জোরে টান দেয়, রক্তের ছিটা এবার গড়িয়ে পড়তে লাগে। সাথে চোখের পানি, আর একটা টান দিবে তার আগেই ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকাই, দেখে একের পর একটা ফোন আসতে লাগছে, প্রায় 20+ ফোন হয়ে গেছে। একবার হাতের দিকে তাকাই, ফোনটা কাপা কাপা হাতে উঠায়, রূপের নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা ধরে কানে রাখা মায়ের রূপের কথা শুনে ফোনটা হাত থেকে দূরে ছিটকে পড়ে। শরণ্যা যখন ফোনটা রিসিভ করে কানে দেয়, তখন ওই পাশ থেকে কান্না সুরে ভেসে আসে। রূপ, শরণ্যা তুই কই আছিস? যত তাড়াতাড়ি সম্ভব সাফরাতদের বাসায় আয়, সাফরাত অ্যাক্সিডেন্ট করছে হয়তো। শরণ্যার আর কিছু শোনে না, তার আগেই হাত থেকে ফোনটা পড়ে যায়। সাফরাত, সাফরাতের কিছু হলে তো সে বাঁচবে না, বড্ড ভালোবাসে যে তার রাতকে। সে তো জানে সাফরাতই তার রাত। শরণ্যা কোনো রকম ফোনটা উঠায় নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়। তেমন কিছু নাই হোটেলে তার, তাই কিছু না ভেবে দৌড় দেয় রাস্তায়। তার যেন গাড়ির জন্য দেরি করতেও প্রাণ বের হয়ে যাচ্ছে। তার উপর হাত দিয়ে এখন রক্ত পড়তিছে হাতের জ্বালায়, এখন তার নিজের বিরক্ত লাগতিছে কেন হাত কাটল সে। এইদিকে রূপ ফোন কেটে যাওয়ায় কিছুটা ভয় পেয়ে যায়, আর ভাবতিছে শরণ্যা কি বুঝে গেল যে এটা মজা ছিল। সাফরাত রাগী চোখে তাকায় রূপের দিকে। তাদের প্ল্যান ছিল মিথ্যা কথা বলে শরণ্যাক নিয়ে আসবে। বলবে যে সাফরাত অ্যাক্সিডেন্ট করছে, তখন আসতে না চাইলে বলবে যে রূপন্তিকাও ছিল সেই গাড়িতে, তখন নিশ্চয় আসতো এখানে। আর তখন শরণ্যা আবার সাফরাতকে বিয়ে করতে রাজি না হলে সব সত্যি বলবে যে সাফরাত হলো আসল রাত। কিন্তু শরণ্যা ফোন কেটে দেওয়ায় সবাই ভাবে আর আসবে না শরণ্যা। সাফরাত এবার রূপকে ধাক্কা মেরে বলে, সাফরাতও দেখ ভাই, আজকে তোর খবর আছে। তোর আবাল মার্কা প্লেনের জন্য যদি আমার সন্ধ্যাবতী আমার কাছ থেকে দূরে যায়, তখন কিন্তু তুই আর বেঁচে থাকবি না, মেরে দিব তোকে। আমার সন্ধ্যাবতীকে চাই বুঝলি? ওরে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না আমি। সবাই মিলে এসব নিয়ে কথা বলতেছিল। সাথে রূপের মা বাবা, সাফরাতের মা বাবাও ছিল, আর আত্মীয়রা জানে সন্ধ্যার দিকে বিয়ে, তাই তারা এসবে গুরুত্ব না দিয়ে নিজেদের মতো আড্ডা দেয়। সাফরাত আর রাত আবার ঠিক করে শরণ্যাকে ফোন দিবে, যেই বলা সেই কাজ। মায় ফোনটা হাতে নিচে ফোন দিবে, এমন সময় শরণ্যা দৌড়ে বাড়িতে প্রবেশ করে। সাফরাত সেদিকে তাকায়, অবাক হয়ে যায়। রূপের দিকে তাকায়, দেখে রূপও অবাক হয়ে তাকাই আছে। সবাই ভাবছিল হয়তো শরণ্যা আসবে না, কিন্তু শরণ্যাকে দেখে পাগলের মতো লাগতিছে। শরণ্যা দৌড়ে সাফরাতের কাছে এসে জড়ায় ধরে হাউমাউ করে কান্না করে দেয়। সবাই যেন কোনো ঘোরের মধ্যে আছে, যে মেয়ে কিনা সাফরাতকে পছন্দ করে না সেই অ্যাক্সিডেন্টের খবর শুনে দৌড়ে চলে আসছে। শরণ্যা সেই কখন থেকে কেঁদে যাচ্ছে। এবার সাফরাত বুঝতে পারে তার পিঠে কিছু পড়তিছে। শরণ্যাকে ছাড়িয়ে নিয়ে সামনে এনে চমকে উঠে শরণ্যার হাত দিয়ে রক্ত পড়তিছে। সবার এতক্ষণে ধ্যান ভাঙে। রূপ তাড়াতাড়ি ফাস্ট বক্স আনে শরণ্যা হাত ব্যান্ডেজ করে দেওয়ার জন্য, কিন্তু শরণ্যা হাত দিতে দেয়। এবার শরণ্যা কিছুটা নীরব হয়ে ভালোভাবে সাফরাতকে লক্ষ্য করে, এবার বুঝতে পারে এটাও প্লেন ছিল। তাই শরণ্যা রেগে চিল্লিয়ে বলে, শরণ্যাকু তারা চিহ্ন, তোত্তা তারা চিহ্ন, র তারা চিহ্ন, বা তারা চিহ্ন, ওচা তোর সাহস হলো কি করে আমাকে এত বড় একটা মিথ্যা কথা বলার? জামর, বেঁচে আছিস কেন? আমি তোকে মেরে ফেলবো। তুই জানিস না তোর কিছু হলে আমি বাঁচব না। তুই কি ভাবছিস আমি আমার রাতকে চিনতে পারবো না, তাই না? তুই আমার রাত, সেটা আমি খুব ভালো করে জানি। তুই নিজের মুখে স্বীকার করতেছিস না দেখে রাগ করে বাড়ি ছেড়ে গেলাম, তার উপর বিয়ে করতে রাজি হয়েছিস। এখন আবার কিসের নাটক শুরু করছিস? তুই বেঁচে আছিস কেন, মরজা। শরণ্যা রেগে সাফরাতের গলা চেপে ধরে। সাফরাত চোখ বন্ধ করে নেয়, কিন্তু ছাড়ানোর চেষ্টা করে না। রূপ শরণ্যার হাত সরায় সাফরাতের গলা থেকে। সাফরাত জোরে জোরে নিঃশ্বাস নেয়। শরণ্যা আবার কেঁদে দেয়। রাগ করে উঠে চলে যাবে, তখন সাফরাত টেনে নিজের সাথে জড়ায় নেয়। সাফরাত বুঝতে পারে শরণ্যা ভয় পেয়ে গেছিল, তাই শান্ত করার জন্য বলে, সাফরাতও এই সন্ধ্যাবতী, আমি ঠিক আছি তো, এভাবে কান্না করো না। সরি সন্ধ্যাবতী, আর কখনো আমি মিথ্যা কথা বলবো? আমি তো জানতাম না যে তুমি আমার পরিচয় জানো, তাই মজা করছি। আমি তে ভাবছিলাম তুমি আসবা না, এখন তো দেখি উল্টো তুমি এই কয়েক মিনিটে পাগল হয়ে গেছো। শরণ্যা, ছাড় আমাকে। তুমি আমার রাত না, আমার রাত এমন ছিল না, সে কখনো আমাকে কষ্ট দেয় নাই।
তুরিমি আমাকে একটু ও বোঝো না, আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিতাছ। হয়তো বিয়ে হয়ে গেছে এতক্ষণ। আমি জেনে বুঝে তোমার বিয়ে দেওয়ার কথা বলছিলাম, যাতে সত্যি বলো না সেটাও বলো নাই। তাই আমি কথা দিয়েছিলাম যে তোমার আর মিতুর বিয়ে দিব, সেটা রাখার জন্য তোমাকে বিয়ে করতে রাজি হলাম, যাতে এত বোকা কথা দিলে কথা রাখতে হয় না। তুমি উল্টো আরও বিয়ে করার জন্য লাফাচ্ছিলে। শরণ্যার কথায় সবাই হেসে দেয়। এবার সাফরাত বলে, সাফরাতও দূর পাগলি, আমরা প্লেন করে বিয়ের আয়োজন করছিলাম। আর ডিভোর্সটাও প্লেন ছিল সব, যে তোমাকে এবার তোমার মতে বিয়ে করব। আর মিতুর কথা বলতিছ ওরে, আমি বুঝাইছি ওর পরীক্ষার পর যেদিন আমাদপর বাসায় আসে সেদিন। ফ্ল্যাশব্যাক। মিতু যখন সাফরাতের সাথে দেখা করার জন্য আসে তখন সাফরাত অনেক বুঝে শুনে মিতুর কাছে যায়। আর মিতুর পাশে বসে বলে, সাফরাতও মিতু, তোকে একটা কথা বলি শোন। তোর ভাবি মানে শরণ্যা, ও আমাকে ছোটবেলা থেকে ভালোবাসে, মানে রাতকে। তারপর আমি শহরে আসি তাই আর ও আমাকে পায় না, কিন্তু ও সেই ছোটবেলার রাতকেই ভালোবাসে, যার জন্য আমাকে মেনে নেয় না স্বামী হিসাবে। তুই দেখ তোর ভাবি এখন ও আমাকে পাগলের মতো ভালোবাসে। ভালোবাসা জোর করে নাই, ভালোবেসে আদায় করতে হয়। তুই কিন্তু আমাকে ভালোবাসিস না, এটা তোর আবেগ আর জেদ, না হলে দেখ কখনো জেদ করতিস না। তুই বল, তোকে কেউ ভালোবাসে না, তার পিছনে পড়ে থেকে তোর কি লাভ? তুই তো আমার বোন হস, তাই না? আচ্ছা, তোকে বোন বললে রাগ করিস, সেটাই তো, তাই না? এবার ছোট বউ বলে ডাকবো কেমন? মিতু, ধন্যবাদ ভাইউ। হিহি থুক্কু জামাই। এভাবে বোঝানোর জন্য। সরি ভাইয়া, তোমাকে অনেক জ্বালাইছি, আর জ্বালাবো না, এবার ছোট বউ হিসেবে জ্বালাবো, হিহিহি। আচরণ ভাইয়া, একটা প্লেন করি, তুমি আমাকে বিয়ে করতে চাও মানে ভাবিতে তোমার সাথে আমার বিয়ে দিতে চাইবে, প্রথমে রাজি হবা, না পরে রাজি হবা? আমরা ভাবির সাথে গেম খেলবো। পরে বিয়ের দিন ভাবিকে তুমি বলবা তুমি রাত, তারপর তোমরা আবার বিয়ে করবা, কারণ তখন আমি বিয়েতে ছিলাম না, আনন্দ করতে পারিনি, প্লিজ প্লিজ। বর্তমান সাফরাত বলতে লাগে, সাফরাতও তাই, আমি ও আর না করতে পারিনি, ওর কথা রাখার জন্য এসব প্লেজ বোঝলে। আর তুমি হাত কাটবা, সেটা কে জানতো কি অবস্থা হচ্ছে হাতের, বলো তো? এমন পাগলামি কেউ করে নাকি? আর তুমি যখন জানতে তে আমাকে বলো নাই কেন? আর কবে জানতে পারছো যে আমি রাত? সাফরাত আর ও কিছু বলতে যাবে, কিন্তু তার আগে একটা চরের শব্দে সেদিকে তাকায়, যে কে কাকে চর মারছে। সাফরাত সেদিকে তাকায়, অবাক প্লাস ভয় পেয়ে যায়। আর ঢোক গিলে উঠে পড়ে পালানোর জন্য, কারণ চরটা শরণ্যা মারছে, তাও আবার রূপের গালে। সাফরাত ভালোভাবেই জানে শরণ্যা যদি রূপকে মারতে পারে তাহলে তাকে কামড় দিয়ে শেষ করবে, এই ভেবে সাফরাত উঠে দৌড় দেয় নিজের রুমে। এই দিকে শরণ্যা রেগে আছে, রূপ ফোন দিয়ে মিথ্যা বলল কেন, যার কারণে ছোট হয়ে রূপের গায়ে হাত তুলছে। রূপ বোকার মতো তাকায় আছে শরণ্যা দিকে। রূপ কিছু বলতে যাবে তার আগে শরণ্যা পাশ থেকে একটা লাঠি উঠায় নেয়, সেটা দেখে রূপ ভৌ দৌড় মারে। এবার শরণ্যা ফিরে মিতুর দিকে তাকালে মিতুও দেই এক দৌড়। রূপন্তিকা ভাবতিসে সে কি করবে, বেচারা ভয় কেঁদে দেয়। এবার সবাই পেট চেপে হাসতে শুরু করে। শরণ্যাও এবার হেসে দেয়, হাসতে হাসতে নিচে বসে পড়ে। কিছুক্ষণ পর সাফরাত উকি দিয়ে দেখতিসে যে নিচে সব নীরব হচ্ছে নাকি। দেখে সবাই বসে গল্প করতিসে, তখন সাফরাত নিচে আসতে যাবে, সেই সময় রূপও নিচে আসতেছিল, দুইজন ধাক্কা লেগে ধরাম করে নিচে পড়ে। সবার মাঝে আর এক দফা হাসির রোল পড়ে যায়। সাফরাত আর রূপ দুইজন দুইজনকে বকাবকি করে নিচে এসে সবার সাথে বসে। রূপ, ওই কাজী সাহেব আসছে, চল আগে তোদের বিয়েটা দেওয়া হোক। বাহ, কি ভাগ্য, দুইবার তোরা বিয়ে করতেছিস। আহা, আমি যদি পারতাম। আচ্ছা সব পরে আর শরণ্যা, এখন বেঁকে না বসে যা, সেজেগুজে আয়, পার্লারের লোক আসছে, তাড়াতাড়ি কর। সাফরাত, তুইও যা, রেডি হয়ে আয়, আর কেউ বাদরামি করবি না। শরণ্যা আর সাফরাত লক্ষ্মী ছেলে মেয়ের মতো উঠে চলে যায়। তারপর রেডি হয়ে বিয়ের জায়গায় আসে, আবারও নতুন করে বিয়ে উঠালো হয়। এবার অনেক ফটোশ্যুট করা হয়। আত্মীয়রা সবাই রাতেই বাসায় চলে গেছে। সবাই ড্রয়িং রুমে বসে আছে, সবাই আজকে অনেক হ্যাপি, সেখানে সাফরাত আর শরণ্যাও আছে। তখন শরণ্যাকে রূপন্তিকা বলে, রূপন্তিকা, শরণ্যা এটা বল যে তুই কিভাবে জানতে পারলি যে সাফরাত ভাইয়া তোর রাত? কারণ আমি নিজেও জানতাম না এটা। ভাইয়ার মেহেদি অনুষ্ঠানের দিন জানতে পারছি, সবাই জানতো জেনে তোর সাথে বিয়ে দিছিল, জানিস না আমাকে বলে নাই। কারো সাথে কথা বলবো না রে আমরা, কেমন? শরণ্যা, কইতাম না কারো লগে কথা। আর শোন, কিভাবে জানতে পারছি আমি, সেটা বিয়ের একদিন পরের কাহিনী, যেদিন রূপ ওরা সাফরাতদের বাসায় আসে, কিন্তু শরণ্যা রুমে গিয়ে দরজা লাগায় দেয়। তখন তার সামনে সাফরাতের ডায়েরিটা পড়ে খুলে পড়ে বুঝতে পারে এটা রাত। তার থেকে বড় কথা, সাফরাতের কিছু মনে ছিল না, বলতে তার কোনো গুরুত্ব ছিল না, ভুলে বসছিল।
শরণ্যা, আমি রাতের ডায়েরি পড়ে সব বুঝতে পারি। তার থেকে বড় কথা, সাফরাতের উপর আমার সন্দেহ হয় সেদিন থেকেই, যেদিন ও আমাদের বাসায় গেছিল। ওর হাতে কামড়ের দাগ দেখতে পাইছিলাম, তারপর আমার রুমে নুপুর পাইছিলাম, সব মিলে সাফরাতের উপর সন্দেহ হয়। কিন্তু পরে ভাবি তাহলে আমাকে বলে না কেন যে সেই রাত, কারণ তার সামনে তো রাতের ব্যাপারে কথা বলছি আমরা। পরে রাতুল নিজেকে রাত বলে দাবি করে। আমি ও সাফরাতকে পরীক্ষা করার জন্য বিয়েতে রাজি হয়, কিন্তু না বুঝলাম সাফরাত রাত না, কারণ কোনো রিয়েকশন করতো না। পরে আমি জানতাম না এরা প্ল্যান করে আমার সাথে সাফরাতের বিয়ে ঠিক করে। বিয়ের দিন রাগ লাগছিল আমাকে না বলে এত কিছু করার জন্য, তাই কারো সাথে যোগাযোগ রাখছিলাম না। সাফরাতও তো আমাকে এমন ইগনোর করতে কেন? কি একটা ব্যবহার করতে আমার সাথে, তাহলে জেনে বুঝে এত কিছু? আমি ভাবতেছিলাম যে তুমি নিজে আমাকে চিনে নেও, তুমি নাকি ভালোবাসো আমাকে, সেজন্য। একদিকে আমি অন্য কথা ভেবে বসেছিলাম যে তুমি চিনবা, আর একদিকে তুমি ভাবতে যে আমি নিজে স্বীকার করি। হায় রে শরণ্যা, তুমি পাগল ছাড়া কিছু না, সেটা কি জানো? তোমার 5 বছর বয়সের ছবি আমার কাছে থাকলেও তোমার যখন 11 বছর বয়স তখন তোমার সাথে ছিলাম। তোমার চেহারার কত মিল আছে চিনতে পারবো না কেন? তার উপর কামড়ের দাগ, তবে দাগটা দেখে অবাক হয়েছিলাম, এতে বছরের দাগ এখনও আছে তোমার হাতে, এটার রহস্য কি বলতো? সাফরাত আরে গ্রাম থেকে আসার পর প্রায় 6 মাস পর এই দাগটা নজরে আসে, কেমন যেন ভালো লাগতো, তাই নিজে কামড় দিতাম। একসময় দাগটা একবারে গভীর হয় আর মিশে নাই, এই আর কি। তারপর সবাই আড্ডা দিয়ে নিজেদের রুমে যায়। সাফরাত আর শরণ্যা রুমে এসে দেখে আবার ও রুমটা সাজানো হচ্ছে। শরণ্যা সাফরাতের দিকে তাকায়, মুখ ভেঙ্গচি দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। শরণ্যা বের হওয়ার পর সাফরাত ফ্রেশ হয়ে এসে দেখে শরণ্যা নাই, পরে ফোনে একটা মেসেজের শব্দে ফোন হাতে নিয়ে দেখে শরণ্যা মেসেজ করছে ছাদে যাওয়ার জন্য। সাফরাত ছাদে গিয়ে দেখে শরণ্যা চাঁদের দিকে তাকায় আছে। ভালোভাবে শরণ্যাকে লক্ষ্য করে দেখে আজকে সাদা শাড়ি পরা সাফরাত মুচকি হাসে, এই সাদা শাড়ি পরা মেয়েটার প্রেমেই তো পড়ছিল সে। সাফতার শরণ্যার দিকে কিছুক্ষণ তাকায় থেকে শরণ্যার কয়েকটা ছবি উঠায়, তারপর শরণ্যার পাশে গিয়ে দাঁড়ায়। পাছে কারো উপস্থিতি টের পেয়ে শরণ্যা চোখ খুলে সাফরাতকে দেখে পড়ে আবার আকাশের দিকে তাকিয়ে বলে, শরণ্যা জানো রাত, আমি কখনো ভাবি নাই আমার রাত আমাকে ভুলে যাবে। আমাকে বাসা থেকে কত বিয়ের কথা বলছে, একটা কথা বলতাম আমার রাত ছাড়া কাউকে বিয়ে করব না, সে আমাকে কথা দিয়ে গেছে ফিরে এসে বিয়ে করবে। কিন্তু দেখো তা মায় আমার স্বপ্ন, আমার রাত তো সেই কবেই আমাকে ভুলে গেছে। শরণ্যা কথা বলতে বলতে কেঁদে দেয়। সাফরাত শরণ্যাকে এবার পিছন থেকে জড়ায় নেয় নিজের সাথে, আকরে ধরে ভালোভাবে। পরে শরণ্যার হাত ধরে দোলনাতে বসে নিজের কোলে শরণ্যার মাথা রাখে, শরণ্যা ও চোখ বন্ধ করে নেয়। এভাবে কিছুক্ষণ থাকার পর হুট করে সাফরাত শরণ্যাকে কোলে উঠায় নেয়। শরণ্যা ভয় পেয়ে খামচে ধরে সাফরাতকে। সাফরাত শরণ্যার কানে কানে বলে, দুইবার বিয়ে করলাম, একবার ওই না মানে বাসর হয় নাই, এবার মিস করলে সবাই আমাকে গে তারা চিহ্ন এ ভাববে, তাই চলো হয়ে যাক তোমার কামড়া কামড়ির যুদ্ধ। শরণ্যা সাফরাতের কথা শুনে সাফরাতের বুকে কিল ঘুষি মারতে থাকে। সাফরাত রুমে এসে শরণ্যাকে বিছানায় শুয়ে দিয়ে দরজা লাগায়, এসে দেখে শরণ্যা কোলবালিশ জড়ায় শুয়ে আছে। সাফরাত ফিক করে হেসে দেয়, আর শরণ্যা রাগী চোখে তাকায়। সাফরাত কোলবালিশ টান দিয়ে শরণ্যার পাশে শুয়ে টেনে নিজের সাথে মিশে নেয়। বাকি তা আমি জানি না, মুখে সামান্য হাসি। সকালে সাফরাত চোখ মেলে তাকিয়ে দেখে শরণ্যা আয়নার সামনে বসে চুল মুছতেছে। সাফরাত উঠে জামা নিয়ে ওয়াশরুমে যায়। বের হয়ে শরণ্যা পিছন থেকে জড়ায় নিয়ে বলে, সাফরাত এই বাসর তুমি আমার সাথে করছো নাকি? আমি তোমার সাথে সেই ছোটবেলার অভ্যাস এখনও যায় নাই তোমার? সারারাত কামড়ে আমার শরীরের কি অবস্থা করছো দেখো তো, পানি পড়লেই জ্বলতিছে সারা শরীর। এরপর বুঝাবো কামড় কাকে বলে, দেখে নিও। সাফরাতের কথায় শরণ্যা বাচ্চাদের মতো মুখটা করে, সেটা দেখে শরণ্যাকে তার দিকে করাই। এবার শরণ্যা 2 হাতে সাফরাতের গলা জড়ায় বলে, তোমার সন্ধ্যাবতী আমি। এই সন্ধ্যাবতীর পক্ষে থেকে ভালোবাসা এই দাগগুলো বুঝলে, এটা আমার ভালোবাসার উপহার। ভালোবাসি, খুব ভালোবাসে তোমার সন্ধ্যাবতী তোমাকে। সাফরাত শরণ্যার কপালে চুমু দিয়ে বলে, আমার দেখা সেই সন্ধ্যারাতের সন্ধ্যাবতী সাদা শাড়িতে তোমাকে যেন এক কল্পনার রাজ্যর পরীর মতো লাগতেছিল। সেই ছোটবেলায় এই আমার সন্ধ্যাবতীর প্রেমে পড়ছিলাম। বাচ্চাদের মতো তোমার কাছে আবদার করেছিলাম আমার বউ হবে। আর তোমাকে সন্ধ্যারাতে দেখার জন্য নামটা দিয়েছিলাম সন্ধ্যাবতী, আমার সন্ধ্যাবতী। ভালোবাসি তোমার বাচ্চার বাবা হওয়ার জন্য হলেও সারা জীবন তোমাকে পাশে চাই। দুইজনেই হেসে ওঠে সুখের হাসি।
ভালোবাসা ভালোবাসে তাহার সন্ধ্যাবতী তাহার ভালোবাসা। সমাপ্তি।